আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ। বেশি সময় জুড়ে থাকবো আপনাদের সেলিব্রেশন প্রোগ্রামে। এফসিপিএস পার্ট 1 অপশন গাইনিতে করার পর আপনাদের একটা সেলিব্রেশন প্রোগ্রাম সাইকোলজি থেকে একটি প্রশ্ন এসে থাকে, প্যারাসাইটোলজি থেকে দুটি প্রশ্ন করতে যাচ্ছি। আমাদের সাইকোলজি থেকে একটি প্রশ্ন এসে থাকে, প্যারাসাইটোলজি থেকে রিলেভেন্ট টপিক নিয়ে হবে, যাতে আপনার একটুও বোরিং লাগা প্লাস আপনার একটুও সময় অপচয় না হয় এবং পুরোটা সময় যেটা আপনি ইউটিলাইজ করতে পারেন। অল্প সময়ের মাইক্রোবায়োলজি 2 ক্লাসে আপনাকে আবারও, আমরা আগেই বলেছি, একটি ক্যান্ডিডা থেকে প্রশ্ন হয় এবং 1% কেসে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন হয় বা অপরচুনিস্টিক ফাঙ্গাস থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা প্রথমে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন জানবো, এরপরে ক্যান্ডিডা জানবো, এরপরে নতুন যে প্রাসঙ্গিকতা এসেছে কোভিড-19 কারণে, তার নাম হচ্ছে মিউকোরমাইকোসিস। মিউকোরমাইকোসিস সম্পর্কে আমরা জানবো। চলেন আমরা যাই, কি আমরা জানবো। ডাইমরফিক ফাঙ্গাসের একটা নাম দিয়েছি, কিছু কিছু ফাঙ্গাস আছে। ক্লাসিফিকেশন থেকে আমরা ডাইমরফিক ফাঙ্গাসটা জানবো, তাই আলাদা করে খুব বেশি কিছু পড়ার দরকার নেই। ক্লাসিফিকেশন জানবো এবং অপরচুনিস্টিক ফাঙ্গাস ক্যান্ডিডা আর মিউকোরমাইকোসিস থেকে আমরা জানবো ফাঙ্গাসের ক্লাসিফিকেশন। ফাঙ্গাসকে আমরা 4টা ভাগে ভাগ করেছি: চামড়ার উপরের ফাঙ্গাস, চামড়ার নিচের ফাঙ্গাস, সিস্টেমিক ফাঙ্গাস আর অপরচুনিস্টিক ফাঙ্গাস। চামড়ার উপরে বসবাসকারী ফাঙ্গাসকে বলা হচ্ছে কিউটিনিয়াস পাইকোসিস, অপর নাম হচ্ছে ডার্মাটোফাইটন। ডার্মাটোফাইটন 3 প্রকার: এপিডার্মাফাইটন, ট্রাইকোফাইটন, একটা মাইক্রোস্পোরাম। চামড়ার নিচে বসবাসকারী ফাঙ্গাসকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। সাবকিউটিনিয়াস ফাঙ্গাস আমরা বলেছি স্পোরোট্রাইকোসিস, মাইসিটোমা, ক্রোমোব্লাস্টোমাইকোসিস, ফিওক্রোমোমাইকোসিস আর একটা হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। একটা প্রশ্ন আসছিল জুলাই 2008-এ, সাবকিউটিনিয়াস মাইকোসিস কারা? দেখেন, স্পোরোট্রাইকোসিস হবে আনসার, ট্রু। ক্রিপ্টোকক্কাস ফলস, মাইসিটোমা ট্রু, হিস্টোপ্লাজমা ফলস, কিন্তু ক্রোমোব্লাস্টো ট্রু। আমরা দেখি সিস্টেমিক ফাঙ্গাস কারা। সিস্টেমিক ফাঙ্গাস একটা পড়লে আরেকটা ফ্রি। আমরা বলি ইন্নামাল মাগনা ও ইন্নামাল ফিরি। কিরকম? দেখেন, কক্সিডিওডিস, তার সাথে প্যারাযোগ করেন, তার নাম হচ্ছে প্যারাকক্সিডিওডিস। হিস্টোপ্লাজমা আর ব্লাস্টোমাইসিস। এখান থেকে পরীক্ষার প্রশ্ন এসেছিল 2011 সালে, সিস্টেমিক ডিপ ফাঙ্গাল ইনফেকশনস কারা? দেখেন, ব্লাস্টোমাইসিস ট্রু হবে, মেলাসেজিয়া ফলস, এটা তো চামড়ার উপরে থাকে। হিস্টোপ্লাজমা এটা ট্রু, কক্সিডিওডিস ট্রু হবে, একটু আগে দেখে এসেছি। মাইক্রোস্পোরাম ফলস হবে। আমরা আসবো অপরচুনিস্টিক ফাঙ্গাস। অপরচুনিস্টিক ফাঙ্গাস আপনার শরীরের মধ্যে দেখেন পেজ নাম্বার 230, অপরচুনিস্টিক ফাঙ্গাস। অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলো কী আছে? আমার যে সাবজেক্টটা, তার নাম ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট তৈরি হয়েছে, এই জন্য আমি অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলোকে নাম দিয়েছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। তাহলে অ্যাসিস্ট্যান্ট কথার মানে হচ্ছে অ্যাসপারজিলাস, পেজ নাম্বার 230-এ দেখেন অপরচুনিস্টিক ফাঙ্গাস। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে অ্যাসপারজিলাস, প্রফেসরের পি মানে হচ্ছে 3টা। দেখেন এখানে আছে পেনিসিলিয়াম, সিডোলেশেরিয়া এবং নিউমোসিস্টিস। পেনিসিলিয়াম, সিডোলেশেরিয়া এবং নিউমোসিস্টিস। তারপরে দেখেন অফের এফ মানে হচ্ছে ফিউজেরিয়াম। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ, এখানে অনেকগুলো নাম রয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে অ্যাসপারজিলাস, প্রফেসরের পি মানে হচ্ছে পেনিসিলিয়াম, সিডোলেশেরিয়া এবং নিউমোসিস্টিস, আর অফের এফ মানে হচ্ছে ফিউজেরিয়াম। তাহলে মোট 5টা পেয়ে গেলাম। আর দরকার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন মানে সিসিএম, ক্রিপ্টোকক্কাস, এর মধ্যে দেখুন উপরে ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস আর মিউকোর এন্ড রাইজোপাস। ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, মিউকোর এন্ড রাইজোপাস। তাহলে অপরচুনিস্টিক ফাঙ্গাসের নামগুলো কি? অ্যাসপারজিলাস, তারপরে পেনিসিলিয়াম, সিডোলেশেরিয়া এবং নিউমোসিস্টিস। তাহলে অ্যাসিস্ট্যান্ট গেল, পিতে গেল 3টা, অফতে হলো ফিউজেরিয়াম, এগুলো 5টা। এরপরে দরকার সিসিএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সিসিএম, ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, মিউকোর এন্ড রাইজোপাস। এই 8টি নাম হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস। অপরচুনিস্টিক ফাঙ্গাস 8টা কে? অ্যাসপারজিলাস, তারপরে পেনিসিলিয়াম, সিডোলেশেরিয়া এবং আপনার নিউমোসিস্টিস। তারপরে হচ্ছে অফ মানে ফিউজেরিয়াম, তারপরে সিসিএম, ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস এবং মিউকোর এন্ড রাইজোপাস। এই হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস। অপরচুনিস্টিক ফাঙ্গাসের যে নামগুলো দেখেন খুব ভালো করে খেয়াল করে: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সিসিএম, অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসপারজিলাস, প্রফ মানে পি দিয়ে আমরা 3টা নাম পড়েছি: পেনিসিলিয়াম, সিডোলেশেরিয়া,
নিউমোসিস্টিস, আর অফের এফ মানে ফিউজেরিয়াম, সিসিএম ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস আর মিউকোর এন্ড রাইজোপাস। 2008-এর একটা প্রশ্ন আমরা পেয়েছি, তাই আপনাকে দেখাচ্ছি। আমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য প্রশ্ন যা পেয়েছি তাই আপনাকে দেখাচ্ছি। অপরচুনিস্টিক মাইকোসিস আর মিউকোর ট্রু হবে, মাইসিটোমা ফলস, অ্যাসপারজিলাস ট্রু, ক্যান্ডিডা ট্রু, রাইজোপোর, এটা রাইজোপাস হওয়ার কথা ছিল, প্রিন্টিং মিস্টেক হয়েছে, রাইজোপাস ট্রু হবে। আমরা এই নামগুলো পড়েছি, এই নামগুলোর মধ্যে ডাইমরফিক ফাঙ্গাস কারা? ডাইমরফিক ফাঙ্গাস হচ্ছে 6টি ফাঙ্গাসকে বলা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। এর মধ্যে সিস্টেমিক ফাঙ্গাস যেগুলো পড়েছি, একটা পড়লে আরেকটা ফ্রি, মানে কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস, হিস্টোপ্লাজমা ব্লাস্টোমাইসিস, এরা সবাই কিন্তু ডাইমরফিক। সাথে থাকবে স্পোরোট্রাইকোসিস বা স্পোরোট্রিক শ্যাঙ্কি, এর অপর নাম হচ্ছে স্পোরোট্রাইকোসিস, আর পেনিসিলিয়াম মার্নিফি। এই 6টা ফাঙ্গাসকে বলা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। মনে থাকবে? নিশ্চয়ই মনে থাকবে। আমরা চলে যাব অপরচুনিস্টিক ফাঙ্গাসের মধ্যে, যেটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন এসছে, তার নাম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। তাহলে অপরচুনিস্টিক ফাঙ্গাসের মধ্যে ক্যান্ডিডা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে, এই ক্যান্ডিডাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ব। দেখেন আপনাদের পেজ নম্বর আমরা শিটের মধ্যে উল্লেখ করে দিয়েছি। পেজ নম্বর আছে আপনি 234 নম্বর পেজে আপনি ক্যান্ডিডার সম্পর্কে ডিটেলস পাবেন। ক্যান্ডিডার সম্পর্কে আসলে কোনো কিছু মিস করাটা উচিত হবে না। পেজ নম্বর 234 দেখেন, ক্যান্ডিডার সম্পর্কে আমরা অত্যন্ত গুছিয়ে রেখেছি আপনাদের জন্য। প্রথমেই দেখেন ক্যান্ডিডাকে বলা হচ্ছে, ক্যান্ডিডার হেডলাইনটার নিচে আপনি একটা কথা লিখবেন, ইট ইজ কল্ড অনলি গ্রাম পজিটিভ ফাঙ্গাস। ক্যান্ডিডা হচ্ছে একমাত্র গ্রাম পজিটিভ ফাঙ্গাস। ফাঙ্গাসের মধ্যে কিন্তু আর কেউই গ্রাম পজিটিভ না, একমাত্র ক্যান্ডিডাই হচ্ছে গ্রাম পজিটিভ ফাঙ্গাস। ক্যান্ডিডা এটা অপরচুনিস্টিক ইনফেকশন করে আমাদের বডিতে। যখন অপরচুনিস্টিক ইনফেকশন করে তখন ব্লাডে আসতে পারে, সিস্টেমে যেতে পারে। তাইলে এটা সিস্টেমিক মাইকোসিসে করতে পারে, মানে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনে করতে পারে। ক্যান্ডিডার শেপটা কেমন? ওভাল ইস্ট, মানে ডিম্বের মতো দেখতে, একটা বার্ড থাকবে, সামান্য একটা বার্ড থাকবে। এটা আমাদের বডির কয়েকটা জায়গায় নর্মাল ফ্লোরা, মিউকাস মেমব্রেন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ক্যান্ডিডাতে সিউডো হাইফি থাকে, সে কার্বোহাইড্রেটকে ফার্মেন্ট করতে পারে। কার্বোহাইড্রেটকে ফার্মেন্ট করায় আমাদের বডির বিভিন্ন জায়গায় তার ওভার গ্রোথ হলে তখন হোয়াইট প্যাচ একটা তৈরি করে, এবং এটা পরবর্তীতে সিউডো মেমব্রেনের মতো তৈরি করে। আমরা জানি থ্রোটে যদি সিউডো মেমব্রেন হয় তার নাম ডিপথেরিয়া। আমরা জানি ইন্টেস্টাইনে সিউডো মেমব্রেন হলে তার নাম সিউডো মেমব্রেন কোলাইটিস, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল করে। আর ওরাল ক্যাভিটি এবং ফিমেল জেনিটালিয়াতে সিউডো মেমব্রেন তৈরি করে ক্যান্ডিডা। আপনি দেখেন আমাদের ময়েস্ট এরিয়াগুলোতে স্কিন ইনভেশন করে, সে ময়েস্ট এরিয়া যেগুলো আছে আমাদের শরীরে সেখানে ক্যান্ডিডা গ্রো করে। ক্যান্ডিডা ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের, যারা ইমিউন কম্প্রোমাইজড তাদেরকে ক্যান্ডিডা ইনফেকশন করে। ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের মধ্যে কারা কারা পড়ে? ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের মধ্যে পড়ে এইচআইভি এইডসে আক্রান্ত পেশেন্ট, ম্যালিগনেন্সিতে আক্রান্ত পেশেন্ট। সিকিডির পেশেন্ট কিন্তু ইমিউন কম্প্রোমাইজ না। ওরাল কন্ট্রাসেপটিভ ইউজার যারা, তারা কিন্তু ইমিউন কম্প্রোমাইজ না। বুঝতে পারছেন? এল্ডারলি পেশেন্ট, পোস্ট মেনোপজাল উমেনের ক্যান্ডিডা হইতে পারে, কিন্তু আপনার ওসিপি ইউজার পেশেন্টের ক্যান্ডিডা হবে না। আইভি ড্রাগ অ্যাবিউজারের ক্যান্ডিডা হইতে পারে, কারণ আইভি ড্রাগ অ্যাবিউজ করার সময় সে তো আপনার আইভি ড্রাগ দেওয়ার সময় সে তো হেক্সোসেল দিয়ে মুছে নেবে না। হেক্সোসেল দিয়ে মুছতে না হয় একটা কথা ছিল যে সেখানে হয়তো ক্যান্ডিডা হবে না। হেক্সোসেল দিয়ে মুছবে না, স্কিনের নর্মাল ফ্লোরা হচ্ছে ক্যান্ডিডা, এখান দিয়ে পায়ার্স করে স্কিনকে ছিদ্র করে এই সুইয়ের সাথে সে ঢুকে যেতে পারে ভিতরে। কোনো একটা পেশেন্টের যদি ক্যান্ডিডা স্কিন টেস্ট নেগেটিভ হয়, কোনো একটা পেশেন্টের ক্যান্ডিডা স্কিন টেস্টটা নেগেটিভ হলে সেই পেশেন্টের ক্যান্ডিডার অন্যান্য টেস্টও নেগেটিভ হবে। ক্যান্ডিডা স্কিন টেস্ট নেগেটিভ হলে তার টিবি স্কিন টেস্টও নেগেটিভ হবে, কারণ স্কিন টেস্ট মূলত সেল মেডিয়েটেড ইমিউনিটি শো করে। আমাদের বডির সেল মেডিয়েটেড ইমিউনিটি এই স্কিন টেস্টগুলো শো করে। ক্যান্ডিডার ক্ষেত্রে যদি সে নেগেটিভ হয়, তার মানে আর কারো ক্ষেত্রে সে পজিটিভ হবে না। বুঝতে পারছেন? এইটাই বলা হয়েছে লাস্টের পয়েন্টটাতে। ইফ এ পার্সন হ্যাভ নেগেটিভ ক্যান্ডিডা স্কিন টেস্ট, এটাকে বলে পিপিটি স্কিন টেস্ট, তার অন্য যে কোনো কারণে নেগেটিভ হবে, কারণ তার সেল মেডিয়েটেড ইমিউনিটি অনেক দুর্বল। তো ক্যান্ডিডা থেকে প্রশ্ন এসেছিল ফাঙ্গাল এজেন্টস কজিং ক্যারাটাইটিস। ফাঙ্গাল এজেন্টস কারা কারা ক্যারাটাইটিস করে? আপনার অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, ফিউজিডিয়াম এরা করে, এর সাথে ক্যান্ডিডাও করে। ফাঙ্গাল এজেন্ট কারা কারা ক্যারাটাইটিস করে? অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, ফিউজিডিয়াম করবে, তার সাথে ক্যান্ডিডাও ক্যারাটাইটিস করবে। ক্যান্ডিডা থেকে অনেক ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অপরচুনিটি ফাঙ্গাস পড়া লাগবে, তার নাম হচ্ছে মিউকোর মাইকোসিস। আপনারা এটা লিখবেন, আপনাদের জন্য ফাঁকা জায়গায় রেখেছি পেজ নম্বর 236 ক্লাস নোট। 236 নম্বর পেজে যে ক্লাস নোট আছে সেখানে মিউকোর মাইকোসিসটা আপনারা লিখবেন। মিউকোর মাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশন, মোটামুটি কমন।
এটা ইমিউন সাপ্রেসড ইন্ডিভিজুয়ালদের হয়। লাল কালিতে লিখে দিয়েছি দেখেন, ইমিউন সাপ্রেসড কারা? ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিক কিটোএসিডোসিস, বার্ন পেশেন্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, লিউকেমিয়া এবং কোভিড-19 পেশেন্টগুলোকে বলা হচ্ছে ইমিউন সাপ্রেসড পেশেন্ট। মিউকোরমাইকোসিসের 3 প্রকার আছে, মিউকোর, রাইজোপাস আর একটা হচ্ছে অ্যাপসিডিয়া। মিউকোর, রাইজোপাস, অ্যাপসিডিয়া, এরা 3টা হচ্ছে মিউকোরের প্রকার। এর মধ্যে রাইজোপাস সবচেয়ে বেশি ডিজিজ করে, 60% কেস। ডিজিজটার নাম হচ্ছে রাইনোসেরেব্রাল মিউকোরমাইকোসিস। নাক এবং সেরিব্রামের মধ্যে মিউকোরমাইকোসিস করে এবং ইসকেমিক গ্যাংগ্রিন তৈরি করে। ইসকেমিক গ্যাংগ্রিনকে নিচে মাইক্রোস্কোপের নিচে কালো দেখায়, এই জন্য এর নাম হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই আক্রান্ত রোগী আমরা কীভাবে ডায়াগনোসিস করব? বায়োপসি করে আমরা ডায়াগনোসিস করব। বায়োপসিতে নন সেপারেট হাইফি পাওয়া যাবে, ব্রড এবং ইরিগুলার ওয়াল সহ এবং ব্রাঞ্চ সহ। একে কালচার করা যায় না। ট্রিটমেন্ট কী দিব তাহলে? লাইপোজোমাল এম্বোটেডিসিন বি হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, এবং যেগুলা টিস্যু গ্যাংগ্রিন হয়ে গেছে, নেক্রোস্ট হয়ে গেছে, তাকে আমরা সার্জিক্যালি রিমুভাল করব। এভাবেই মিউকোরমাইকোসিস আমরা ট্রিট করব। মাইকোলজি থেকে এই ছিল আমাদের আলোচনা, এই ছিল আমাদের জানাশোনা, এই ছিল আমাদের পর্যালোচনা। তো মাইকোলজি থেকে আমরা পড়বো মূলত 3টা জিনিস। একটা হচ্ছে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন পড়ব, ওই ক্লাসিফিকেশন থেকে ডাইমরফি ফাঙ্গাসের নামটা আমরা জেনে ফেলবো। আমরা জানবো ক্যান্ডিডা সম্পর্কে, আমরা জানবো মিউকোরমাইকোসিস সম্পর্কে। তো আমরা চলে যাই প্যারাসাইটোলজিতে। প্যারাসাইটোলজি অংশ থেকে 2টি প্রশ্ন আসে সাধারণত পরীক্ষায়, মাঝে মাঝে একটিও আসতে পারে। 2-এর বেশি সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না। একটা প্রশ্ন আসে প্রোটোজোয়া থেকে, একটা প্রশ্ন আসে হেলমিন থেকে। তবে বেশিরভাগ সময় প্রশ্নগুলো আসে কম্বাইন্ড, হেলমিন এবং প্রোটোজোয়া মিলিয়ে। তো কম্বাইন্ড প্রশ্নগুলো প্রায় এরকম: প্যারাসাইটস কারা কারা এনিমিয়া করে, প্যারাসাইটস কারা কারা স্কিনকে পেনিট্রেট করে, প্যারাসাইটস কারা কারা লাংসে যায়, এরকম টাইপের প্রশ্ন। এবং আমাদের শীটের মধ্যে 143 এবং 144 নম্বর পেজে আমরা অনেকগুলো প্রায় আপনার 30টার মতো প্রশ্ন দিয়েছি। এখানে ওই প্রশ্নগুলোই পরীক্ষায় আসছে অতীতে, সেগুলো আগে সলভ করে এই আপনার 143 এবং 144 নম্বর পেজে যা আছে এটা সলভ করে আপনি 7টা প্রোটোজোয়া সম্পর্কে পড়তে হবে। ভালো করে দেখুন এই 7টা প্রোটোজোয়া কী কী। প্রোটোজোয়া 7টা: অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, ক্রিপ্টোস্পোরিডিয়াম, জিয়ার্ডিয়া, ট্রাইকোমোনাস ভেজানালিস, টক্সোপ্লাজমা গন্ডি, ম্যালেরিয়া এবং কালাজ্বর। এবং 4টা হেলমিন পড়তে হবে: সিস্টোসোমা, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, অ্যাঙ্কেলোস্টোমার একটা হচ্ছে উচেরিয়া ব্যান্টোফটি। এই 4টা হেলমিন পড়ার পর 7 এবং 4 11টা অর্গানিজম পড়লে যথেষ্ট। আমরা কী কী পড়বো সেটুকুর একটা আমরা সহজ করে আপনার সামনে উপস্থাপন করছি। আপনারা চলে আসেন পেজ নাম্বার 114 নম্বর পেজ। 114 নম্বর পেজে দেখেন মানুষ কোন কোন ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট, এই কথাটা আমরা জানবো। এটা মনে রাখবো, বেস্ট স্টেপ, BEST একটা নেমোনিক দিয়ে, বেস্ট স্টেপ। মানুষ এইগুলা ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। আমরা পড়বো প্রোটোজোয়া থেকে অল্প কয়েকটা, হেলমিন থেকে অল্প কয়েকটা। প্রোটোজোয়ার মধ্যে আমরা চলে আসি 115 নম্বর পেজ, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা থেকে দেখেন এই 115 নম্বর পেজে তার মরফোলজিটা পড়বো। মরফোলজির মধ্যে দেখবেন ট্রোফোজোয়েট, প্রিসিস্টিক স্টেজ, সিস্টিক স্টেজ এবং ইনকিউবেশন পিরিয়ড। এর বেশি জানার প্রয়োজন নাই, লাগবে না। এরপরে আমরা পড়বো পেজ নাম্বার 117 নম্বর পেজ, এমিবিক ডিসেন্ট্রি এবং বেসিলারি ডিসেন্ট্রির পার্থক্য। এই টপিকটা পড়লেই আমাদের অ্যান্টামিবা হিস্টোলাইটিকা পড়া কমপ্লিট। অ্যান্টামিবা হিস্টোলাইটিকার এমিবিক ডিসেন্ট্রি এবং বেসিলারি ডিসেন্ট্রির পার্থক্য। এমিবিক ডিসেন্ট্রি মানে তো প্রোটোজোয়া, এর জন্য আমাদের বডির ইউসিনোফিল কাউন্ট বাড়বে। আর বেসিলারি ডিসেন্ট্রি এটা তো একটা ব্যাকটেরিয়া, বডির নিউট্রোফিল কাউন্ট বাড়বে। এই কথাটা ইম্পর্টেন্ট, এবং স্টুলের মধ্যে তার ফাইন্ডিংটা কি খুব ইম্পর্টেন্ট, খুব। এরপরে আসেন ট্রিটমেন্ট অপশন হচ্ছে মেটোনিডাজল, টিনিডাজল ইত্যাদি ট্রিটমেন্ট অপশন। আমাদের লাগবে পেজ নাম্বার 118-তে, তার নাম হচ্ছে আমাদের প্রিয় জিয়ার্ডিয়া। জিয়ার্ডিয়া থেকে খুবই সিলেক্টিভ কথা আমরা পড়বো। জিয়ার্ডিয়া থেকে পরীক্ষার প্রশ্ন আসছিল জিয়ার্ডিয়ার মরফোলজিটা পড়বো। মরফোলজির পর প্যাথোজেনেসিস এন্ড এপিডেমিওলজির যে প্রথম প্যারাটা আছে, এই প্রথম প্যারাটা মানে ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি অথবা ইমিউন সাপ্রেসড পেশেন্টে এই জিয়ার্ডিয়াসিসটা বেশি হয়। সিঙ্গেল বেস্ট অপশনে একটা প্রশ্ন হচ্ছিল মেডিসিনে, আপনাদের না, সেটা নন বডি ফাউল স্পেলিং ডায়রিয়া নিয়ে একটা রুগী আসছে, নৌশিয়া, অ্যানোরেক্সিয়া, ফ্ল্যাটুলেন্স আছে, ক্রাম্পি অ্যাবডোমেন। ডায়াগনোসিস কি? জিয়ার্ডিয়াসিস, নন বডি ফাউল স্পেলিং ডায়রিয়া, জিয়ার্ডিয়া মনে থাকবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কি করি? 2 নম্বর লাইনে দেখেন লেখা আছে স্ট্রিং টেস্ট। স্ট্রিং একটা সুতা খাওয়া দেওয়া হয়, তার টেস্ট, স্ট্রিং টেস্ট, ঠিক আছে। এরপরে দেখেন ডায়াগনোসিস ট্রিটমেন্ট আমরা বলেছি ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টদের হয়, ইমিউনোগ্লোবিন এ ডেফিসিয়েন্সি যাদের তাদের হয়। ট্রিটমেন্ট অপশন হচ্ছে মেট্রোনিডাজল, আমরা আগেই বলেছি, অথবা কুইনাক্রাইন। এরপরে আসেন পেজ নাম্বার 118 নিচের দিকে ক্রিপ্টোস্পোরিডিয়াম। ক্রিপ্টোস্পোরিডিয়াম থেকে 2টো কথা আমরা শুধু মনে রাখবো। একটা কথা হচ্ছে এইডসের পেশেন্টদের অথবা ইমিউন সাপ্রেস পেশেন্টদের হয়, এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা 6 মাসের অধিক ডায়রিয়া করে।
6 মাসের অধিক ডায়রিয়া করে। আরেকটা কথা প্লাস মাইনাস, মডিফাইড জেল নেলসন স্টেনিং হয়। মডিফাইড জেল নেলসন স্টেনিং পজিটিভ হয় এখানে। মডিফাইড মানে অ্যাসিড-ফাইড বেসিলে আমরা করি জেল নেলসন স্টেনিং, এখানে মডিফাইড জেল নেলসন স্টেনিং হয়, পজিটিভ হয়। পেজ নাম্বার 119 আসেন ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস ভ্যাজানালিসের প্রথম লাইনটা দেখেন, পেয়ার শেপেড একটা অর্গানিজম, নিউলি মেরিড উমেন এবং পোস্ট মেনোপজাল উমেনদের এটা দ্বারা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। এই অর্গানিজমটা 4টা ফ্লাজেলা থাকে, 4টা ফ্লাজেলা, 4 হাতে 4টা ফ্লাজেলা থাকে তার। সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে সে ছড়ায়। এটা ওয়াটারি ফাউল স্মেলিং গ্রিনিশ ভেজানাল ডিসচার্জ। গ্রিনিশ কথাটা থাকলে আপনি বুঝবেন ইচিং, বার্নিং, ফিশি, ফ্রোদি অ্যাপিয়ারেন্স থাকতে পারে। ট্রোপোজয়েটের জার্কি মোশন থাকতে পারে। ট্রিটমেন্ট অপশন মেট্রোনিডাজল এবং হাজব্যান্ডের ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে এবং হাজব্যান্ডকেও ট্রিট করা উচিত। পেজ নাম্বার 120-এ চলে আসেন। 120-এ প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম দেখেন পেজ নাম্বার 120, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম এটা ইন্ডিভিজুয়াল একটা অর্গানিজম, পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা অর্গানিজম প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের এখানে আমরা 15টা পয়েন্ট দিয়েছি। এই 15টা পয়েন্ট থেকেও দ্বিতীয় পরীক্ষায় প্রশ্ন এসছে। প্লাজমোডিয়াম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিজম টু অ্যান্ড লিডিং কজ অফ ডেথ। আমাদের ইয়েতে হোস্ট হচ্ছে মানুষ, হচ্ছে তার ইন্টারমিডিয়েট হোস্ট, আর ফিমেল এনোফিলিস মস্কিটো হচ্ছে তার ডেফিনিটিভ হোস্ট। মশা যখন কামড় দিয়ে মানুষের শরীরে ঢুকে স্পোরোজুয়েট, এই স্পোরোজুয়েট শরীরে ঢুকে সে বিভিন্ন লেয়ার, বিভিন্ন লেভেল অতিক্রম করে এবং বিভিন্ন কিছুতে সে কনভার্ট হয়। প্লাজমোডিয়াম ভাইবেক্স অ্যাটাক করে প্লেনল্যান্ডে, ফেলসিবেরিয়াম অ্যাটাক করে হিলি এরিয়াতে, আর ম্যালেরিয়া অ্যাটাক করে সাবট্রপিক্যাল এরিয়াতে। ভাইবেক্স এবং ওভেল এরা রেটিকুলোসাইটকে ধরে, ম্যালেরি ধরে নর্মাল ব্লাড বা ম্যাচিউর রেড সেলকে, আর ফেলসিবেরিয়ামের কোনো চয়েস নেই, সে যাকে সামনে পায় তাকে অ্যাটাক করে। এবং একটা আরবিসিকে একাধিক প্লাজমোডিয়াম ফেলসিবেরিয়াম অ্যাটাক করে। একটা আরবিসিকে যখন অ্যাটাক করে একাধিক প্লাজমোডিয়াম ফেলসিবেরিয়াম তাকে অ্যাটাক করে। প্লাজমোডিয়াম ফেলসিবেরিয়াম ভালো গ্রো করে না ফিটাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন এস। ভাইবেক্স গ্রো করে না ডাফি ব্লাড গ্রুপে, এবং G6PD ডেফিসিয়েন্সি যাদের আছে তাদেরকে ফেলসিবেরিয়াম অ্যাটাক করে না। একবার একটা সিঙ্গেল ব্রেস্টে আসছিল, একটা পেশেন্টের হাই লেভেল অফ প্যারাসাইটিমিয়া ডেভেলপ করছে, প্রোফাউন্ড এনিমিয়া, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি দুটোই আছে। 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোন অর্গানিজম দেয়? প্লাজমোডিয়াম ফেলসিবেরিয়াম। এটা কোনো রিস্ক দেয় না, একটা অর্গানিজম একা অ্যাটাক করে না, যে কোনো আরবিসিকে 4-5 জন মিলে অ্যাটাক করে। প্লাজমোডিয়াম ফেলসিবেরিয়ামটা লম্বাটে, এর গ্যামেটটা দেখতে অনেকটা ব্যানানা শেপেড। পরীক্ষায় প্রশ্ন আসছে প্লাজমোডিয়াম ফেলসিবেরিয়ামের গ্যামেটটা ক্রিসেন্টিক শেপেড। তো পোলাপান ভুল করছে, ক্রিসেন্টিক আর কলা মিলাইতে পারে নাই। তো কলাকে দেখতে কেমন লাগে? একটু বাঁকা না, চাঁদের মতো, বাঁকা চাঁদের মতো। ব্যানানা শেপেড মানে ক্রিসেন্টিক শেপেড, আপনি একটু লিখে রাখেন পাশে। ব্যানানা শেপেড মানেই হচ্ছে ক্রিসেন্টিক শেপেড। তো আদার অন্যান্য গ্যামেটগুলো স্পেরিক্যাল। ম্যালেরিয়া অলসো ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সমিশন, আইবি ড্রাগ অ্যাবিউজার যারা করে তাদেরও ম্যালেরিয়া হতে পারে। মনে রাখবেন রিল্যাপস এবং রিক্রুডিসেন্সি দুইটা টার্ম। রিল্যাপস করে ভাইবেক্স এবং ওভেল, ছোট টার্ম ছোট নাম, আর রিক্রুডিসেন্সি বড় টার্ম বড় নাম, ফেলসিপেরাম ম্যালেরি। এরপরে আসি পেজ নাম্বার 121, ল্যাবরেটরি ডায়াগনোসিস, ডিরেক্ট টেস্ট, ইনডিরেক্ট টেস্ট। ডিরেক্ট টেস্টের মধ্যে আমরা জিমসা স্টেন পাই, জিমসা স্টেনের মধ্যে থিক ফিল্ম করি, আমরা থিন ফিল্ম করি। দেখেন ল্যাবরেটরি ডায়াগনোসিসের প্রথম লাইন, জিমসা স্টেন, থিক ফিল্ম এবং থিন ফিল্ম। আপনারা জানতে ইচ্ছা করছে জিমসা স্টেন আর কার কার করা হয়? পেজ নাম্বার 121 নিচে দেখেন জিমসা স্টেন আর কার কার করা হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লেমাইডেরিকেট শেয়ার করা হয়, আপনার প্যারাসাইটের ক্ষেত্রে প্লাজমোডিয়াম আর টক্সোপ্লাজমার করা হয়, আর ফাঙ্গাসের করা হয়। তাহলে আমরা জানলাম। এরপরে আমরা আসছি পেজ নাম্বার 122, দেখেন ব্ল্যাক ওয়াটার ফিভার। এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারামের একটা কমপ্লিকেশন। সে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস করে। ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস করলে এটা এই হেমোলাইসিস হয়ে হিমোগ্লোবিনটা ইউরিন দিয়ে পাস হয়। হেমোলাইসিস হয়ে হিমোগ্লোবিনটা ইউরিন দিয়ে যখন পাস হয় তখন সে বাতাসের সংস্পর্শে কালো বর্ণ ধারণ করে, একে বলে ব্ল্যাক ওয়াটার ফিভার। তাহলে পার্নিসিয়াস এনিমিয়া মানে ব্ল্যাক ওয়াটার ফিভার কে করে? ব্ল্যাক ওয়াটার ফিভার করে প্লাজমোডিয়াম ফেলসিপারাম। পেজ নাম্বার 123-তে আসেন, ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ম্যালেরিয়ার ট্রিটমেন্ট কি? ম্যালেরিয়ার ট্রিটমেন্ট হচ্ছে কুইনাইন, ক্লোরোকুইন, অনেকগুলো ড্রাগ আছে। ক্লোরোকুইন হচ্ছে ড্রাগ অফ চয়েস। এর মধ্যে প্রেগনেন্সি সেফ কোনটা এটা আমাদের জানতে হবে, ক্লোরোকুইন এবং প্রোগুয়ানিল। প্রেগনেন্সি সেফ কোনটা? ক্লোরোকুইন এবং প্রোগুয়ানিল। ম্যালেরিয়া থেকে খুব আর বেশি কিছু জানার নাই পরীক্ষার জন্য। পেজ নাম্বার 125-এ আসেন, লিশমেনিয়া বা কালাজ্বর। কালাজ্বর থেকে অল্প কয়েকটা কথা আমরা জানবো। কালাজ্বরে দেখেন 4টা প্রজাতি আছে, আমরা এটা দেখব। তার নিচে আসেন হাইলাইটেড পয়েন্ট, ইনফিনিটি স্টার। কালাজ্বরের ভেক্টরের নাম হচ্ছে স্যান্ডফ্লাই। কোনো মশা দ্বারা কালাজ্বর ছড়ায় না।
স্যান্ডফ্লাই দ্বারা ছড়ায়, মানে বালিতে বসবাসকারী যে মাছি, এটা প্রমিস্টিগট ফর্ম ক্যারি করে। এর দুইটা ফর্ম আছে, প্রমিস্টিগট এবং অ্যামিস্টিগট। মানুষের দেহে ঢুকার পরই মানুষের মনোসাইট তাকে এনগাল্প করে। এই মনোসাইটকে এনগাল্প করবে স্প্লিন। মনোসাইট এবং স্প্লিনে গিয়ে সে অ্যামিস্টিগটে রূপান্তরিত হয়। তাই মানুষের শরীর থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করলে অ্যামিস্টিগট পাওয়া যায়, আর মাছির শরীরে টেস্ট করলে প্রমিস্টিগট পাওয়া যায়। কালচার করলেও কিন্তু প্রমিস্টিগট পাওয়া যায়। কালচার করলে, কারণ কালচার মিডিয়াতে সে নিজস্ব পরিবেশে বড় হয়, নিজের আপন ভুবনে বড় হয়, তখন সে নিজের মতো করে বড় হয়। তাই কালচার মিডিয়া এবং মাছির দেহ ছাড়া বাকি সব কিছুতে তাকে প্রমিস্টিগট ফর্মে পাওয়া যায় না, অ্যামিস্টিগট ফর্মে পাওয়া যায়। মানুষের দেহে সে অ্যামিস্টিগট ফর্ম থাকে। আপনি স্টেনিং করেন অথবা পিবিএফ করেন, হবে অ্যামিস্টিগট ফর্ম। এটা আমাদের স্প্লিন যখন তাকে এনগাল্প করে, স্প্লিনটা তখন আস্তে আস্তে তার সাইজটা বড় হয়। স্প্লিন বড় হলে এত বড় হয় স্প্লিনটা, ওই স্প্লিন আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সবাইকে খাওয়া শুরু করে দেয়। ফলে রুগীটার ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, লিউকোপেনিয়া হয়ে সেপটিক শকে রুগীটা মারা যায়। অথবা স্প্লিন বড় হতে হতে এত বড় হয় তখন স্প্লিনের ব্লাড সার্কুলেশন তার কমে যায়, ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে, স্প্লিনিক রাপচার হয়ে রুগীটা মারা দিতে পারে। ল্যাবরেটরি ডায়াগনোসিস, ডিরেক্ট টেস্ট, ইনডিরেক্ট টেস্ট। ডিরেক্ট টেস্টের মধ্যে আছে পিবিএফ, কালচার, বায়োপসি। এর মাঝে পিবিএফ অ্যামিস্টিগট পাবো, কালচার মিডিয়ায় প্রমিস্টিগট পাবো, কারণ কালচার মিডিয়া মানে হচ্ছে তার নিজস্ব পরিবেশ, তখন সে প্রমিস্টিগট ফর্মে বড় হবে। আর ইনডিরেক্ট টেস্টের মধ্যে এলডিএইচ টেস্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট, আর RK39 টেস্টকে বলা হয় কনফার্মেটরি টেস্ট। পরীক্ষায় আসে কালাজ্বরের কনফার্মেটরি টেস্টের নাম কি? RK39 টেস্ট। কালাজ্বরের ট্রিটমেন্টে আমরা আসবো। ট্রিটমেন্ট ফার্স্ট লাইন হচ্ছে লাইপোজোমাল এম্পোটেরিসিন বি। ফার্স্ট লাইন লাইপোজোমাল এম্পোটেরিসিন বি, পেজ নাম্বার 126 দেখেন নিচের দিকে। ফার্স্ট লাইন হচ্ছে লাইপোজোমাল এম্পোটেরিসিন বি, প্যারামিমাইসিন, মিল্টিফোসিন। ঠিক আছে, কালাজ্বর থেকে এই ছিল আমাদের কথা। আমরা আসবো এখন টক্সোপ্লাজমা, পেজ নাম্বার 127। দেখেন ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট বোল্ড করা আছে, আপনি আন্ডারলাইন করেন। ডেফিনিটিভ হোস্টকে ডোমেস্টিক ক্যাটের মাধ্যমে ছড়ায়। এই জন্য বিড়াল কোনো কিছু ছুঁয়ে দিলে আপনি তাকে খেয়ে নেবেন না। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়বো আজীবন, এটা যেন না হয়। নিচে আসেন প্যাথোজেনেসিস, এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, আমরা বলেছি টর্চ ইনফেকশনের টি মানে কি? টক্সোপ্লাজমা। ও মানে আদার্সের মধ্যে লিস্টেরিয়া, সিফিলিস এবং হারপিস। আর মানে রুবেলা, সি মানে সাইটোমেগালো ভাইরাস, এইচ মানে HIV। মনে থাকবে। নিচে আসেন ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফাইন্ডিংয়ের মধ্যে 1 নম্বর কথা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখেন অনেকগুলো কনজেনিটাল ইনফেকশন আছে, ফিভার, জন্ডিস, কোরিওরিটিনাইটিস এবং ব্লাইন্ডনেস আছে। ব্লাইন্ডনেসের সাথে দায়ী অর্গানিজমগুলো পরীক্ষায় আসে। টক্সোপ্লাজমার সাথে সম্পর্ক হচ্ছে ওকুলার টক্সোপ্লাজমোসিস। আমরা কীভাবে ডায়াগনোসিস করবো? জিমসা স্টেন করবো। জিমসা স্টেন করে ডায়াগনোসিস করবো। ট্রিটমেন্ট অপশন কি? কোট্রাইমক্সাজল। ট্রিটমেন্ট কি? কোট্রাইমক্সাজল। পেজ নম্বর 128 আসেন ট্রিপোনোসোমা। ট্রিপোনোসোমা ক্রুজি এবং ব্রুজি দুটা বোন তারা। ক্রুজি খুবই ক্রেজি, সে চ্যাগাস ডিজিজ করে, আর ব্রুজি হচ্ছে স্লিপিং সিকনেস করে। এরপর আসেন মাইক্রোস্পোরিডিয়া, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। আমরা বলে এসেছি আপনাকে, অব্লিগেট ইন্টারসেলুলারের মধ্যে ব্যাকটেরিয়া আছে 2টা, ভাইরাস আর মাইক্রোস্পোরিডিয়া। আমরা যাব এখন আমাদের আলোচনার কন্টিনিউশন হিসেবে হেলমিনথোলজি পড়তে। হেলমিনথোলজি আছে 3 প্রকার, সিস্টোড, ট্রিমাটোড এবং নেমাটোড। সিস্টোড থেকে কিছু পড়ার দরকার নাই, সিস্টোড থেকে শুধু নামগুলো জানলে চলবে। 131 নম্বর পেজ। দেখেন কাকে কি বলা হয়। ফিশ ট্যাপওয়ার্মের নাম হচ্ছে ডাইফিলোপেথিয়াম ল্যাটাম। তারপরে বিফ ট্যাপওয়ার্ম নাম হচ্ছে স্টিনিয়া সাজেনেটা। পর্ক ট্যাপওয়ার্ম হচ্ছে সোলিয়াম। তারপরে ডোয়ার্ফ ট্যাপওয়ার্ম হচ্ছে হাইমেরোলিপসিস নানা। তারপরে রেড ট্যাপওয়ার্ম হচ্ছে হাইমেরোলিপসিস ডিমানুটা। আর ডগ ট্যাপওয়ার্মকে বলা হচ্ছে এখানেকোকাস গ্রানুলোসাস। আমরা যাব ট্রিমাটোড। আমাদের রিলিভেন্ট টপিক হচ্ছে ট্রিমাটোড, পেজ নাম্বার 135। ট্রিমাটোড দেখেন এখানে 4টা আছে, আমরা দিয়েছি 4টা। ইন্টেস্টাইনে থাকে ফ্যাসিওলেপসিস বাস্কি, লিভারে থাকে ক্লোনোরকিস সাইনেন্সিস, এটা হেপাটোসেলুলার ক্যান্সার করে। তারপরে লাংসে থাকে প্যারাগোনিমাস ওয়েস্টারমেনি, আর ব্লাডে থাকে সিস্টোসোমা হেমাটোবিয়াম। এই সিস্টোসোমা হেমাটোবিয়ামটা ব্লাডার ক্যান্সার করে। এই জন্যে ক্যান্সার প্রডিউসিং অর্গানিজম হচ্ছে 2টা, প্যারাসাইটের মধ্যে 2টা ক্যান্সার করে। এর মধ্যে একজন হচ্ছে লিভারে ক্লোনোরকিস সাইনেন্সিস, আরেকজন হচ্ছে ব্লাডের মধ্যে থাকে সিস্টোসোমা হেমাটোবিয়াম। এই সিস্টোসোমা হেমাটোবিয়াম সম্পর্কে আমাদের জানতে হবে। পেজ নাম্বার 135 একদম নিচে চলে আসেন। দেখেন সিস্টোসোমা হেমাটোবিয়াম আমরা উল্লেখ করে দিয়েছি। তারা 3 বোন, একজন হচ্ছে হেমাটোবিয়াম, একজনের নাম হচ্ছে ম্যানসনি, একজনের নাম হচ্ছে জ্যাপোনিকাম। জাপান থেকে চেরি ফুলের আসলো নিমন্ত্রণ, এই জ্যাপোনিকাম। পুকুরের পানিতে বসবাস করে। পুকুরের পানি দেখলেই যারা নীল জলকে প্রিয় মনে করেন তাদের জন্য হুঁশিয়ারি বার্তা।
ঘাটে ডুব দিও না, স্নান করিও ওরে মোনা ভাই, ডুব দিলে হারাইয়া যাবে জনমের কামাই। এই যে ডেফিনিটিভ হোস্ট হচ্ছে স্নেল, মানুষ হচ্ছে তার ইন্টারমিডিয়েট হোস্ট। পুকুরের পানিতে তারা সাঁতার কাটে, আপনি গেলে আপনার হাত এবং পায়ের যে থিক স্কিনটা আছে একে ছিদ্র করে সে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর সেই পানির মধ্যে সাঁতার কেটে কেটে আমরা সাঁতার কাটবো পুকুরের পানিতে, এই অর্গানিজম সাঁতার কাটবে আমাদের ক্যাপিলারি ব্লাডে। সাঁতার কেটে 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 একসময় সে ইউরিনারি ব্লাডারে আসে। ইউরিনারি ব্লাডারে আসলে ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই ট্রানজিশনাল এপিথেলিয়ামকে সে ডেস্ট্রয় করে। ট্রানজিশনাল এপিথেলিয়ামকে ডেস্ট্রয় করার পর সাবকিউটেনিয়াস যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলকে সে রাপচার করে। ব্লাড ভেসেল রাপচার করে সে ইউরেথ্রা দিয়ে বেরিয়ে আসে। এই ইউরেথ্রা দিয়ে যখন ব্লাড আসে তার নাম হচ্ছে মেল মিনস্ট্রুয়েশন। একেই বলা হচ্ছে মেল মিনস্ট্রুয়েশন। এই আরেকটা নাম পেনলেস হেমাচুরিয়া, এর আরেকটা নাম হচ্ছে বিলহার্জিয়াসিস। এটাই পরবর্তীতে আস্তে আস্তে ব্লাডার ক্যান্সারে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে ব্লাডার ক্যান্সার করে সিস্টোসোমা। তো আমরা একটা প্রশ্ন পাই যে কারা কারা কোন কোন প্যারাসাইট ক্যান্সার করে। দেখেন আমরা পেজ নাম্বার 136 আমরা দিয়ে দিয়েছি অনকোজেনিক প্যারাসাইট, ক্লোনোরকিস সাইনেন্সিস, আর একটা হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। সিস্টোসোমা হেমাটোবিয়াম আর একটা হচ্ছে ক্লোনোরকিস সাইনেন্সিস বা ওপিস্থরকিস সাইনেন্সিস। পেজ নাম্বার 137-এ আসেন। ইন্টেস্টিনাল নেমাটোড। নেমাটোড মানে গোলকৃমি, মানে ইন্টেস্টিনাল নেমাটোড কারা? ইন্টেস্টিনাল নেমাটোডের মধ্যে আমরা পড়েছি, দেখেন এই নিচের দিকে দেখেন, ইন্টেস্টিনাল নেমাটোড দ্যাট ট্রান্সমিটেড বাই ইনজেকশন অফ এগস। পেজ নাম্বার 137। এগ খাওয়ার মাধ্যমে কোন কোন অর্গানিজম যায়? এগ খাওয়ার মাধ্যমে কোন কোন অর্গানিজম যায়? দেখেন আমরা দিয়েছি নেমোনিক টি, ট্রাইসোরিস টাইসুরিয়া, অ্যাসকারিস এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। ট্রাইসোরিস টাইসুরিয়া, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস আর অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এই তিনটা নাম। এরা তিনজন একিউট অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। এরা তিনজন একিউট অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। পেজ নাম্বার 137 যে তিনটা নাম আমরা দিলাম, এরা তিনজন একিউট অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। নেমাটোডগুলোর মধ্যে কারা কারা কালারফুল, কারা কারা কালারলেস? দেখেন আমরা একটা নিচে একটা দিয়েছি ডায়াগনোসিস অফ ইন্টেস্টিনাল নেমাটোড। এর মাঝে কালার্ডগুলোকে বলা হয় টিএ, ট্রাইসোরিস টাইসুরিয়া, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। আর কালারলেস মানে এনা, ইএনএ নিচের দিক থেকে। ই মানে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এর মানে নিকেটার আমেরিকানা, আর এ মানে অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি। কালার্ড কথার মানে হচ্ছে বাইল স্টেন্ট। কালার্ড মানে কি? বাইল স্টেন্ট। আর কালারলেস মানে নন বাইল স্টেন্ট। আমরা যাব পেজ নাম্বার 138। 138 নম্বর পেজে দেখেন স্ট্রঙ্গাইল স্টারকোলারিসের মাঝখানে একটা বক্স আছে। আমরা স্লাইডে একটু তাকাই। এই বক্সটাকে বলা হচ্ছে অটো ইনফেকশন। স্লাইডে তাকাই অটো ইনফেকশন। অটো ইনফেকশন কারা কারা করে? একটা নেমোনিক লিখে রাখেন, চেস্ট। অটো ইনফেকশন কারা কারা করে? নেমোনিক হচ্ছে চেস্ট, মনে থাকবে। চেস্টের সি মানে ক্রিপ্টোস্পোরিডিয়াম, এস মানে হাইমেনোলেপসিস নানা, ই মানে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এস মানে স্ট্রঙ্গাইল স্টারকোলারিস, আর টি মানে টিনিয়া সোলিয়াম। পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে, অটো ইনফেকশন কারা কারা করে। তার নিচে আসেন অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালিটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি তার লাইফ স্পান কত? ইনফেক্টিং এজেন্টের নাম কি? এটা লাংসে যায় কিভাবে? মাইগ্রেট করে যায়। এবং আপনি আসেন প্যাথোজেনেসিস, প্যাথোজেনিক ইফেক্ট কজড বাই অ্যাডাল্ট ওয়ার্ম, প্যাথোজেনিক ইফেক্ট কজড বাই অ্যাডাল্ট ওয়ার্ম। এরপরে আসেন পেজ নাম্বার 139-এর মধ্যে তার কিছু কথা আছে। তার কথার মধ্যে আপনার লেশন, আমাদের বডিতে ইনফেকশন আমাদের কিভাবে হয়, লাংসে যায়, লাংসে যাওয়ার পরে অ্যাডাল্ট ওয়ার্মে কীভাবে করে। ডেইলি ব্লাড সাকটা আমাদের পড়তে হবে, সে কতটুকু ব্লাড সাক করে। একটা 1.2 ml ব্লাড সাক করে। নিচে আসেন ইফেক্ট অফ এনিমিয়া, এনিমিয়ার ইফেক্টটা আমাদের জানতে হবে। এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এটার মোড অফ ইনফেকশন জানবো। সে থ্রেড ওয়ার্ম বা পিন ওয়ার্ম তার নাম, এবং সে একিউট অ্যাপেন্ডিসাইটিস করে। ক্লিনিক্যাল ফিচার পেরিয়ানাল ইচিং হবে, পেরিয়ানাল প্রোয়েটাস মানে অ্যানাসের আশপাশে প্রচুর ইচিং হবে। অ্যানাসের আশপাশে প্রচুর ইচিং হবে, এবং ফিকোরাল রুট চিলড্রেনরা মোর কমনলি এফেক্টেড। অটো ইনফেকশন হয়, আমরা জানি আগে থেকেই অটো ইনফেকশন। চেস্টের ই মানে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, চেস্টের আমরা তো পড়ছি না। অটো ইনফেকশন কারা কারা করে? রেট্রোগেড ইনফেকশন হয়। ক্লিনিক্যাল ফিচার বললাম প্রোয়েটাস, পেরিয়ানাই, সালফিনজাইটিস, নকচার্নাল অ্যানিউরেসিস, সামটাইমস ইনফ্লামেশন অফ দ্য ভার্মিফোন অ্যাপেন্ডিক্স মানে অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। ওয়ার্মগুলোর মধ্যে মোস্ট কমন কজ অফ ইনফেকশন, অ্যাপেন্ডিসাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। ট্রিটমেন্ট কি? পাইরেন্টাল পামুয়েট আমরা দিয়ে থাকি, পাইরেন্টাল, থাইবেন্ডাজল, মেবেন্ডাজল মানে সোলাস নামে পাওয়া যায়। সোলাস, পাইরেন্টাল পামুয়েট একটা কমন ড্রাগ। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিসটা আমরা দেখব। 1 নম্বর লাইন, সবচেয়ে বড় নেমাটোড হচ্ছে
ইন্টেস্টাইনের মধ্যে সবচেয়ে বড় কেরামতালি হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। এমব্রায়োনেটেড এগ দ্বারা সে ছড়ায় এবং লাংসে সে যাইতে পারে। এই যে লাংসে কোন কোন অর্গানিজম যায় পরীক্ষা এটা খুব আসে। অ্যাসকারিস নিউমোনিয়া হতে পারে, অ্যাসকারিস লাংসে গিয়ে সে নিউমোনিয়া করতে পারে। স্পুটাম এবং ইউরিন টেস্ট করে ডায়াগনোসিস করা হয়। উচেরিডিয়া ব্যানক্রফটি, পেজ নম্বর 140। আমরা তখন সেকেন্ড প্রুফ পরীক্ষা দিচ্ছি। আমাদের এক বান্ধবীকে স্যার জিজ্ঞেস করলো, খুব ভালো পারতো, জিজ্ঞেস করলো যে বলতো মস্কিটো বোর্ন কয়েকটা ডিজিজের নাম। সে 5 নম্বর লাইনে বললো বুকেরেরিয়া ব্যানক্রফটি। তো বুকেরেরিয়া ব্যানক্রফটি বলে স্যার তার কথা শুনে স্যার রাগ উঠে গেল। এটা বললা কেন? স্যার বললো স্যার জার্মান ভাষা এটার উচ্চারণ ডাব্লুর মতো, এই জন্য বুকেরেরিয়া, ডাব্লুর উচ্চারণ ভয়ের মতো, এই জন্য এটা বুকেরেরিয়া ব্যানক্রফটি। স্যার বললো এটা কি বাংলাদেশ, এটা কি জার্মান না বাংলাদেশ? স্যার রাগ করে তাকে অন্য কিছু এটিপিক্যাল প্রশ্ন করে স্যার তাকে ফেল করাই দিল। ওই সময় আমরা খুব পৈশাচিক আনন্দ পেয়েছিলাম, কিন্তু ঠিক হয়নি আনন্দ পাওয়াটা। এরপর আসেন এই বুকেরেরিয়া ব্যানক্রফটি সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয় লাইন, এ আমাদের স্রোতের অনুকূলেও যেতে পারে, স্রোতের বিপরীতেও চলতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কথা। এরপরে আসেন লাইফ সাইকেল, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। ফাইলেরিয়াসিসের মধ্যে ডিজিজটা একটু পড়বেন, ডিজিজ। তারপরে চলে আসেন প্যাথোজেনেসিস অ্যান্ড ক্লিনিক্যাল ফাইন্ডিংস। প্যাথোজেনেসিস অ্যান্ড ক্লিনিক্যাল ফাইন্ডিংসের মধ্যে দেখেন প্রথম যে 2 লাইন আছে, অ্যাডাল্ট ওয়ার্ম ইন দ্য লিম্ফ নোড, মানে অ্যাডাল্ট ওয়ার্মটা লিম্ফ নোডকে ধরে, লিম্ফ নোডকে অবস্ট্রাকশন করে, ফলে ওই অর্গানটা হয়ে যায়, অ্যানাটমি চেঞ্জ হয়ে যায়, ডিসফিগারেশন হয়ে যায়। তো লিম্ফ নোডকে ধরে আপনার উচেরিডিয়া ব্যানক্রফটি ধরার পর অর্গানটা ডিসফিগারেশন হয়ে গেল। এটার যে স্কিন, মানে স্কিনের নিচে থাকবে উচেরিডিয়া ব্যানক্রফটি, আর স্কিনের উপরে সারফেসে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তার নাম হচ্ছে উলবাকিয়া। লাইন নাম্বার প্যারা নাম্বার 3, প্যাথোজেনেসিসের 3 নম্বর প্যারা উলবাকিয়া। এটা স্কিনের উপরে অ্যাটাক করে, স্কিনের ভিতরে লিম্ফেটিক অবস্ট্রাকশন করে। প্রথম প্যারাটা প্যাথোজেনেসিসের প্রথম যে 2 লাইন আছে, লিম্ফেটিক অবস্ট্রাকশন করে এবং তার অ্যানাটমি ডিসফিগারেশন করে। এর 3 নম্বর প্যারাটা হচ্ছে উলবাকিয়া, একটা ব্যাকটেরিয়া যে হচ্ছে রিকেটশিয়া, এটা স্কিনের উপরে অ্যাটাক করে। তাহলে স্কিনের ভিতরে উচেরিডিয়া থাকলে স্কিনের বাইরে থাকবে কি? উলবাকিয়া। পেজ নাম্বার 140, ল্যাবরেটরি ডায়াগনোসিস। কী করা হয়? থিক ফিল্ম করা হয়। থিক ফিল্ম করে অর্গানিজম ডায়াগনোসিস করলাম, করার পরে ট্রিটমেন্ট কি? 141 নম্বর পেজের একদম উপরে দেখেন, ট্রিটমেন্ট হচ্ছে ডাইথ্যালকার্বামাজিন। ট্রিটমেন্ট কি? ডাইথ্যালকার্বামাজিন। ক্লাসিক্যাল ফাইলেরিয়া, অকাল ফাইলেরিয়ার পার্থক্য, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 4। ক্লাসিক্যাল ফাইলেরিয়া করে অ্যাডাল্ট ওয়ার্ম, আর অকাল ফাইলেরিয়া করে মাইক্রোফাইলেরি। এই তো উচেরিডিয়া ব্যানক্রফটি আমাদের শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমরা চলে আসবো ইম্পর্টেন্ট কিছু কথা, পেজ নাম্বার 143, স্পেশাল সাজেশনস। প্যারাসাইটোলজি থেকে যতগুলো প্রশ্ন আসছে বেশিরভাগ ক্ষেত্রে এই 143 এবং 144 নম্বর পেজ থেকে আসছে। আমরা জানবো 143 নম্বর পেজে 1 নম্বর পয়েন্ট, কারা কারা লাংসে যায়। মনে রাখার জন্য বলেছি নাসা, নিকেটার আমেরিকানা, অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি, স্ট্রঙ্গালিয়াস টার্কোরালিস আর অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। স্পুটাম টেস্ট করে কাকে কাকে আমরা ডায়াগনোস করি, পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 4, প্যারাসাইটস কারা কারা ইউসিনোফিলিয়া করে। সবাই করে, শুধু লিশম্যানিয়া ডনোবেনি ছাড়া। লিশম্যানিয়া ডনোবেনি সে ইউসিনোফিল কাউন্ট কমায়, ডাব্লিউবিসি কাউন্ট কমায়। পয়েন্ট নাম্বার 5, প্যারাসাইটস কারা কারা এনিমিয়া করে। এই প্রশ্নের উত্তরে আমরা সব ট্রু দিব, সবাই এনিমিয়া করে আমরা বলবো। কারণ হচ্ছে 10টা পয়েন্ট যদি আমরা মুখস্থ রাখতে চাই, অনেক কিছু আমরা হারিয়ে ফেলবো। এরপরে আসেন পয়েন্ট নাম্বার 11, কারা কারা স্কিনকে পেনিট্রেট করে। পয়েন্ট নাম্বার 11, এর মাঝখানে আর কিছু লাগবে না, চলে যাবো পরের পেজ। পরের পেজের মধ্যে দেখেন 15, 16, 17 নম্বরের 3টা স্টার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। প্যাথোজেনিক ফ্রি লিভিং এমিবা, ঠিক আছে, 17 নম্বরের 3টা স্টার। এরপরে আসেন প্যাথোজেনিক ফ্রি লিভিং এমিবা, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই। স্লাইডের দিকে তাকান, আমরা বলে দিয়েছি আপনাকে প্যাথোজেনিক ফ্রি লিভিং এমিবা। এছাড়া দেখেন আরও আছে 18 নম্বরটা, প্যারাসাইটস কারা কারা সার্জিক্যাল জন্ডিস করে। আপনাদের সার্জারিতে প্লেসমেন্ট থাকবে সামান্য সময়ের জন্য। সার্জিক্যাল জন্ডিস করে কারা, এটা আমাদের জানতে হবে। প্যারাসাইটস কারা কারা সার্জিক্যাল জন্ডিস করে। তারপরে আসেন পয়েন্ট নাম্বার 19, কারা কারা একিউট অ্যাবডোমেন করে। খুবই ইম্পর্টেন্ট, একিউট অ্যাবডোমেন কারা করে, গাইনিতে প্র্যাকটিস করবেন আপনারা। সেই প্র্যাকটিসিংয়ের জন্য একিউট অ্যাবডোমেন নিয়ে গাইনোকোলজিক্যাল কিছু ডিজিজ আছে, সেখানে আপনার এই অর্গানিজমের নামগুলো জানতে হবে, কোন কোন প্যারাসাইট একিউট অ্যাবডোমেন করে। একিউট অ্যাবডোমেন আপনার শর্ট নোট আসবে। তারপরে দেখেন কার কার সিস্ট স্টুলে পাওয়া যায়। 21 নম্বর, মানুষ কার কার ইন্টারমিডিয়েট হোস্ট। আচ্ছা ঠিক আছে, আমরা দেখেছি
আপনার ইন্ট্রাসেলুলার প্যারাসাইট 23 নম্বর পয়েন্ট, 24 নম্বর প্যারাসাইট ফাউন্ড ইন ব্লাড, পয়েন্ট নাম্বার 25 ইন্টেস্টিনাল ফ্লাজিলেট কারা, পয়েন্ট নাম্বার 26 কারা অটো ইনফেকশন করে আমরা দিয়েছি আপনাকে আগেই। প্যারাসাইটস কারা কারা নার্ভাস সিস্টেমকে ধরে, নার্ভাস সিস্টেম কারা কারা ধরে আমরা বলি টিএনটি, টি মানে টক্সোপ্লাজমা, এন মানে নেগলেরিয়া, আর টি মানে ট্রিপানোসোমা ক্রুজি। সবার শেষ টপিক প্যারাসাইটস কারা কারা লিভারকে এফেক্ট করে, খুব খুব ইম্পর্টেন্ট, কারা কারা লিভারকে ধরে, খুব খুব ইম্পর্টেন্ট। প্যারাসাইটস কারা কারা লিভারকে ধরে, দেখেন কোনো না কোনোভাবে লিভারের নামটা থাকবে। প্লাজমোডিয়াম তার লিভারের মধ্যে তার আছে, তারপরে আছে লিশম্যানিয়া ডনোভেনি, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, একানোকোকাস গ্রানুলোসাস, সিস্টোসোমা ম্যানসনি, ক্লোরোকাস সাইনেন্সিস, স্পেশালি হেপাটিকা, নামের মধ্যে তো লিভার আছে, হেপাটিকা মানে তো লিভার। প্যারাসাইটোলজির 143 এবং 144 নম্বরে আমরা যেটুকু আপনাকে দেখিয়ে দিয়েছি এটুকু আগে মুখস্থ করবেন, তারপরে 7টা প্রোটোজোয়া এবং 4টা হেলমিন পড়বেন, যে 4টা আমরা দাগিয়ে দিয়েছি আপনাকে। এর বেশি কিচ্ছু পড়ার দরকার নেই, পরে কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ থেকে যদি 2-1টা তথ্য আপনার অ্যাড করা লাগে আপনার সেটার মধ্যে আপনি অ্যাড করে নেবেন। অনেক কিছু গাইনির জন্য, গাইনিতে FCPS পার্ট অনেক প্যারাসাইটোলজি থেকে প্রশ্ন, খুব রেলিভেন্ট টপিক থেকে প্রশ্ন আসে। 143-144 নম্বর পেজ, এরপরে 7টা প্রোটোজোয়া এবং 4টা হেলমিন। আসেন ভাইরোলজি। ভাইরোলজি ভাইরোলজি থেকে 6টি প্রশ্ন এসছে অতীতকালে, এই FCPS পার্ট 1 অফ গাইনোকোলজি। আপনাদের সাথে মিল রেখে ভাইরোলজির আমরা টপিকটাকে সাজিয়েছি। ভাইরোলজি থেকে প্রথমে আমরা ক্লাসিফিকেশন অফ ভাইরাস জানবো, ডিএনএ ভাইরাস কারা, আরএনএ ভাইরাস কারা, এবং ভাইরাসের কিছু বেসিক কথাবার্তা জানবো। আমরা ভাইরোলজি থেকে জানবো তার কোন কোন ভাইরাস ল্যাটেন্ট ইনফেকশন করে, তারপরে ইনক্লুশন বডি সম্পর্কে আমরা জানবো। অনকোজেনিক ভাইরাস নিয়ে আমরা একটা চার্ট আপনাকে দিব, সেটার মধ্যে আছে। আর ভাইরাস কারা কারা মাল্টি নিউক্লিয়ার জায়ান্ট সেল তৈরি করে, মানুষ কোন কোন ক্ষেত্রে ন্যাচারাল হোস্ট হিসেবে কাজ করে, সেরকম একটা চার্ট আপনাকে আমরা দেখাবো। আমরা সেটা উল্লেখ করে দিয়েছি, আপনার আলাদা করে কোথাও খুঁজতে হবে না। ডিএনএ ভাইরাস সম্পর্কে ইপস্টেন বার ভাইরাস, হারপিস, হিউম্যান পেপিলোমা, সাইটোমেগালো ভাইরাস, ভেরিসেলা জোস্টার, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে আমরা জানবো ডিটেলস। সিস্টেমিক ভাইরোলজির মধ্যে মলাস্কাম কন্টাজিওসাম, স্মল পক্স, পার্ভো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, এই সম্পর্কে আমরা তথ্য নিব। সিস্টেমিক ভাইরোলজি আরএনএ ভাইরাসের মধ্যে আমাদের করোনা ভাইরাস সম্পর্কে আমরা তথ্য নিব, রোটা ভাইরাস, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ইবোলা, এইচআইভি, মিজলস, মামস, রুবেলা আর সিএনএসকে কারা কারা ইনভলভ করে আমরা জানবো। প্রথমে আমরা জানি পেজ নাম্বার 160 ভাইরাস সম্পর্কে। প্রথম কথাটা হচ্ছে ভাইরাস, 1 নম্বর পয়েন্ট, ভাইরাস হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। ভাইরাস অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট আর কে কে আছে? রিকেটশিয়া, ক্লেমাইডিয়া, মাইক্রোস্পোরিডিয়া, মনে আছে নিশ্চয়ই। একদম 10 নম্বর পয়েন্টে দেখেন, একটা বস্তুকে ভাইরাস বলতে চাইলে তার কি কি উপাদান থাকা চাই। 1 নম্বর কথা হচ্ছে তার একটা নিউক্লিয়ার কোর থাকা লাগবে, নিউক্লিয়ার কোর থাকা লাগবে। 2 নম্বর কথা হচ্ছে তার ক্যাপসিড থাকা লাগবে। নিউক্লিয়ার কোরের মধ্যে যদি ডিএনএ থাকে তার নাম ডিএনএ ভাইরাস, নিউক্লিয়ার কোরে যদি আরএনএ থাকে তার নাম আরএনএ ভাইরাস। পৃথিবীর সব কিছুর মধ্যে ডিএনএ আরএনএ একসাথে থাকলেও ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ একসাথে কখনোই থাকবে না। এই জন্য ডিএনএ ভাইরাস আলাদা, আরএনএ ভাইরাস আলাদা। ভাইরাসকে পৃথিবীতে 2 ভাগে ভাগ করা হয়, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। এরপরে আসেন ক্যাপসিড। 99% ক্ষেত্রে ক্যাপসিডটা প্রোটিন দ্বারা তৈরি হয়, 1% ক্ষেত্রে ক্যাপসিড লিপিড হতে পারে। বুঝতে পারছেন? ক্যাপসিডটা মেইনলি প্রোটিন, কোনো কোনো ক্ষেত্রে সে লিপিড হতে পারে। আসেন আমরা যাই। আমরা জেনেছি একটা বস্তুকে ভাইরাস বলতে গেলে 2টা টপিক থাকা চাই, একটা হচ্ছে নিউক্লিয়ার কোর, একটা হচ্ছে ক্যাপসিড। নিউক্লিয়ার কোর এবং ক্যাপসিডের 2টার একটাও যদি না থাকে তাকে ভাইরাস বলা যায় না। তার প্রমাণ কি? একদম পেজ নাম্বার 160-এর একদম নিচে দেখেন প্রিয়ন কথাটা লেখা আছে। প্রিয়ন, একটা বস্তুর মধ্যে যদি নিউক্লিয়ার কোর না থাকে, শুধু ক্যাপসিড পড়ে থাকে, তার নাম হচ্ছে প্রিয়ন। প্রিয়নের 2য় প্যারায় দেখেন লেখা আছে ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি। ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি, এটা প্রিয়নের একটা স্লো ডিজিজ। প্রিয়নের ডিজিজগুলোকে একসাথে বলা হয় ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি। দেখেন প্রিয়নের ডিজিজগুলোকে বলা হচ্ছে স্লো ডিজিজ। যেহেতু ভাইরাস লাইক পার্টিকেল, তাই এটাকে ভাইরাসের ডিজিজের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয়নটা ভাইরাসের মতোই। প্রিয়ন আমাদের বডির, আমাদের সেলের ভিতরে ঢুকে আমাদের সেলের নিউক্লিয়াসকে সে ইউজ করে, ইউটিলাইজ করে ডিজিজ করে। সবচেয়ে কমন ডিজিজের নাম হচ্ছে কুরু। সবচেয়ে কমন ডিজিজের নাম হচ্ছে কুরু। তারপরে ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ, ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ, কুরু, ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ। স্পোরাডিক ক্রুজফেল্ড আছে,
আছে জার্সম্যান স্ট্রসলার শেঙ্কার সিনড্রোম, আছে ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনসোমনিয়া। এই 5টা ডিজিজ খুবই স্লোলি আমাদের বডিতে প্রোগ্রেস করে। বাম পাশে আসেন, দেখেন লেখা আছে ভাইরাস, কয়েকটা ভাইরাস আছে। প্রথমে লেখা আছে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি পিএমএল, এটা কে করে? এইচআইভি করে। এইচআইভি একটা স্লো ভাইরাস। তারপরে দেখেন লেখা আছে সাবএকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, এটা একটা মিজলসের কমপ্লিকেশন। 3 নম্বরে দেখেন লেখা আছে এইডস, এটা এইচআইভি করে। তো এইচআইভি এবং মিজলস এই দুটাকে বলা হচ্ছে স্লো ভাইরাল ডিজিজ, আর প্রিয়ন এগুলাকেও ভাইরাল ডিজিজ বলা হচ্ছে। তো স্লো ভাইরাল ডিজিজ প্রিয়নের আছে, স্লো ভাইরাল ডিজিজ পিওর ভাইরাসের আছে। এই সবগুলোকে একসাথে, মানে প্রিয়নের ডিজিজগুলোকে একসাথে বলা হচ্ছে স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি, ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি। এটা খুবই স্লোলি ডিজিজ হয়। যদি পরীক্ষায় আসে নিম্নের কারা কারা স্লো ভাইরাল ডিজিজ, তাহলে ভাইরাসগুলো আনসার করবেন, প্রিয়নগুলো আনসার করবেন। এখন আসেন তার উপরে, তার নাম হচ্ছে প্রিয়নের উপরে জাস্ট তার নাম হচ্ছে ভিরয়েট। প্রিয়নের উপরে তার নাম হচ্ছে ভিরয়েট। তার নাম কি? প্রিয়নের উপরে ভাইরাস লাইক পার্টিকেল, তার নাম হচ্ছে ভিরয়েট। ভিরয়েট মানে কি? ভিরয়েট মানে হচ্ছে যদি শুধু আরএনএ থাকে, কোনো ক্যাপসিড না থাকে, তার নাম হচ্ছে ভিরয়েট। দেখেন শুধু আরএনএ কিন্তু কোনো ক্যাপসিড, শুধু আরএনএ আছে কোনো ক্যাপসিড নেই, তার নাম ভিরয়েট। শুধু ডিএনএ থাকলে তার নাম সিউডোভিরিয়ন। শুধু ডিএনএ থাকলে তার নাম হচ্ছে সিউডোভিরিয়ন। আর ক্যাপসিড আছে, ডিএনএও আছে, কিন্তু ডিএনএ মানে নিউক্লিয়াস আছে, কিন্তু এটা সুগঠিত নয়, কোনো একটা জায়গায় সমস্যা আছে, তার নাম ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাসের এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাসের এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। একটু স্লাইডে দেখেন, আর আপনার শিটের পেজ নাম্বার 160 দেখেন। ঠিক আছে, ডিফেক্টিভ ভাইরাস জানলাম আমরা, সিউডোভিরিয়ন জানলাম যেখানে শুধু ডিএনএ থাকবে, কোনো ক্যাপসিড থাকবে না। আমরা ভিরয়েট জানলাম যেখানে শুধু আরএনএ থাকবে, কোনো ক্যাপসিড থাকবে না। আমরা জানলাম প্রিয়ন, যার শুধু ক্যাপসিড থাকবে, কোনো ডিএনএ বা আরএনএ থাকবে না। কি মজার কথা! তো আমরা একটা এটিপিক্যাল আরও একটা সুন্দর স্ট্রাকচার সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে ভাইরাসের এনভেলাপ। পেজ নাম্বার 160 দেখেন ভাইরাসের এনভেলাপ, এটা লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়, ক্যাপসিডের বাহিরে থাকে এনভেলাপটা। যে সমস্ত ভাইরাসের এনভেলাপ থাকবে তাকে বলে এনভেলাপ ভাইরাস, যাদের এনভেলাপ থাকবে না তাকে বলে নন এনভেলাপ অথবা নেকেড ভাইরাস। নেকেড ভাইরাসের সঙ্গে নন এনভেলাপ আর নেকেড ভাইরাস। তাহলে ভাইরাসকে, ডিএনএ ভাইরাসকে 2 ভাগে ভাগ করা হয়, আরএনএ ভাইরাসকে 2 ভাগে ভাগ করা হয়। ডিএনএ ভাইরাসের 2 ভাগ হচ্ছে এনভেলাপড এবং নন এনভেলাপড। আরএনএ ভাইরাসের 2 ভাগের নাম হচ্ছে এনভেলাপড এবং নন এনভেলাপড। এনভেলাপ ভাইরাস, তো এনভেলাপ থাকলে তাকে বলে এনভেলাপ ভাইরাস। লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়, এর লিপিড অংশটা আসে সেল মেমব্রেন থেকে, আর প্রোটিন অংশটা আসে ভাইরাসের নিজস্ব ক্যাপসিড থেকে। সেল মেমব্রেন কার? আমার এবং আপনার সেল মেমব্রেন, একে বলে লিপিড ফ্রম হোস্ট সেল মেমব্রেন। কারণ ভাইরাস তো অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, ভাইরাস একটা কিন্তু প্যারাসাইট। আমার সেল মেমব্রেনের ভিতরে সে থাকে, সে যখন আমাদের সেল মেমব্রেন থেকে বের হয়ে আসে, আমাদের আমাদের সেলের ভিতরে থেকে বংশবিস্তার করে সেলকে ছিঁড়ে বের হয়ে আসে, ওই সেলের ছিন্ন অংশটা তার উপরে লেগে যায়, ওইটা লিপিড হিসেবে কাজ করে। আর প্রোটিনটা তো তার নিজস্ব ক্যাপসিডের প্রোটিন, দুটা মিলে তৈরি করে লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিনটা ভাইরাসের এনভেলাপ হিসেবে কাজ করে। এই এনভেলাপ ভাইরাসগুলো ডিরেক্ট কন্টাক্টে ছড়ায়। এই এনভেলাপযুক্ত ভাইরাসগুলো ফিকোরাল রুটে ছড়ায় না। কেউ যদি এনভেলাপ ভাইরাস গিলে ফেলে, যেমন কোভিড-19 একটা এনভেলাপ ভাইরাস, কেউ যদি গিলে ফেলে, 1 ফোঁটা দিয়ে ঢুকবে, আরেক ফোঁটা দিয়ে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? মানে ওরাল ক্যাভিটিতে ঢুকবে, অ্যানাল ক্যানেল দিয়ে বেরিয়ে চলে যাবে, মাঝখানে কোনো সমস্যা হবে না, যদি কোনো এপিথেলিয়াল ব্রিজ না থাকে। তাহলে এনভেলাপ সম্পর্কে আমরা জানলাম। এনভেলাপের পয়েন্টের 3, 4 এবং 5, 3টা পয়েন্ট আমরা মনে রাখবো। এনভেলাপের পয়েন্ট 3, 4 এবং 5 আমরা মনে রাখবো। এরপরে আসি আমরা পেজ নাম্বার 161, রেপ্লিকেশন অফ ভাইরাস। ভাইরাসের রেপ্লিকেশন, ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তো ডিএনএ ভাইরাস রেপ্লিকেট করবে নিউক্লিয়াসে। আরএনএ কোথায় থাকে? আরএনএ থাকে সাইটোপ্লাজমে, তাই রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে। তো ডিএনএ ভাইরাস নিউক্লিয়াসের বাইরে রেপ্লিকেট করতে পারে, একটা ব্যতিক্রম আছে, তার নাম পক্স ভাইরাস। পক্স ভাইরাস নিউক্লিয়াসের বাইরেও রেপ্লিকেট করতে পারে। আরএনএ ভাইরাস নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের বাইরে রেপ্লিকেট করতে পারে, তার নাম রেট্রো ভাইরাস। ডিএনএ ভাইরাসের মধ্যে ব্যতিক্রম হচ্ছে পক্স, আরএনএ ভাইরাসের মধ্যে ব্যতিক্রম হচ্ছে রেট্রো ভাইরাস, যারা তাদের নিজ নিজ জায়গা ছাড়া অন্য জায়গায় রেপ্লিকেট করতে পারে। ঠিক আছে, এরপরে আসেন পেজ নম্বর 161, নিচের দিকে প্যাথোজেনেসিস অফ ভাইরাস। একটা ভাইরাস কি কি ভাগ্য বরণ করতে পারে?
ভাইরাসটা কোনো একটা ব্যাকটেরিয়াকে সেলকে আক্রমণ করার পর সেই সেলটা মনের দুঃখে মরে যেতে পারে, সেই সেলটাকে ভাইরাস ক্যান্সারে কনভার্ট করতে পারে, সে ভাইরাসটা ক্রনিক ইনফেকশন বা পারসিস্টেন্ট ইনফেকশন করতে পারে, ভাইরাসটা আমাদের শরীরে লুকিয়ে যেতে পারে। তাইলে ভাইরাস ইনফেক্টেড সেলের ফেট হচ্ছে 4টা: সেল ডেথ, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, পারসিস্টেন্ট ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন। আমাদের বডিতে ভাইরাস অ্যাটাক করলে, ভাইরাস ল্যাটেন্ট ইনফেকশন যে আমরা বললাম সবার শেষ কথাটা, 6টা অর্গানিজম ল্যাটেন্ট ইনফেকশন করে। আমরা মনে রাখবো অ্যাডেনো ভাইরাস আর হারপিসের প্রথম 5টা। অ্যাডেনো ভাইরাস এবং হারপিসের প্রথম 5টা এরা আমাদের বডিতে ল্যাটেন্ট ইনফেকশন করতে পারে। এরপরে দেখেন একটা ভাইরাস ইনফেক্টেড সেল আমরা কীভাবে ডায়াগনোসিস করব। ভাইরাস তো নর্মাল কোনো কালচার মিডিয়া গ্রো করে না, আমরা বলেছি অব্লিগেট ইন্ট্রাসেলুলার। এই জন্য আমরা লিভিং সেল দিলে সেটার ভিতরে ভাইরাস ঢুকবে, তার ভিতরে ভাইরাস গ্রো করবে, কেবল সেল কালচার। ডিরেক্টলি মাইক্রোস্কোপে দেখতে পারি, সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, আর অ্যান্টিজেন অথবা নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করতে পারি পিসিআর করে। অ্যান্টিজেন বা নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করতে পারি পিসিআর করে। তাহলে এখন আমরা যাব পেজ নাম্বার 163-তে, ক্লিনিক্যাল ভাইরোলজি। এতক্ষণ আমরা জানলাম বেসিক ভাইরোলজি, এখন আমরা যাব ক্লিনিক্যাল ভাইরোলজি। দেখেন প্রেগনেন্সির সাথে ভাইরাসের একটা সম্পর্ক। কনজেনিটাল ম্যালফরমেশন কারা কারা করে? ভাইরাসের ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফরমেশন কারা কারা করে? শুধুমাত্র অর্গানিজমের নামগুলো জানবেন। রুবেলা করে, তারপরে সাইটোমেগালো ভাইরাস করে, তারপরে দেখেন জিকা ভাইরাস করে, তারপরে ভেরিসেলা জোস্টার এই কনজেনিটাল ম্যালফরমেশন করতে পারে। তারপরে দেখেন হারপিস সিমপ্লেক্স, সে কনজেনিটাল ইনফেকশন করে কিন্তু ম্যালফরমেশন করে না। ইনফেকশন করলে যে ম্যালফরমেশন হবে এমনটা নয়। তারপরে আসে নিচের দিকে পারভোভাইরাস B19, সে কনজেনিটাল ইনফেকশন করবে কিন্তু ম্যালফরমেশন করবে না। এদিক দিয়ে সিফিলিস করে, সিফিলিস তো ভাইরাস না ব্যাকটেরিয়া, সে করে কনজেনিটাল ম্যালফরমেশন। নিচের দিকে নেমে যান, একদম নিচের দিকে টক্সোপ্লাজমোসিস কনজেনিটাল ম্যালফরমেশন করে। তার নিচে যে বক্সটা আছে অনকোজেনিক ভাইরাস ইনফিনিটি স্টার। ডিএনএ ভাইরাস 4টা, আরএনএ ভাইরাস 2টা। 4টা ডিএনএ ভাইরাসের মধ্যে হিউম্যান পেপিলোমা, ইপস্টেইন বার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস আর হিউম্যান হার্পিস ভাইরাস 8। তার ডান পাশে দেখেন লেখা আছে আরএনএ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস আর HTCLV ইনফিনিটি স্টার। এই বক্সটা পরীক্ষায় অনেকবার আসছে। অনকোজেনিক ভাইরাস কারা, ক্যান্সার করে কারা? আমরা যাব পেজ নাম্বার 164, ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, এনভেলাপড এবং নন এনভেলাপড। দেখেন নন এনভেলাপড ডিএনএ ভাইরাস হচ্ছে 3টা: পার্ভো ভাইরাস, পেপিলোমা ভাইরাস আর একটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস। আর এনভেলাপড ডিএনএ ভাইরাস হচ্ছে 3টা ফ্যামিলি: হারপিস ফ্যামিলি, পক্স ফ্যামিলি আর একটা হচ্ছে হ্যাপাডনা। হারপিস ফ্যামিলিতে আছে 6টা, পক্স ফ্যামিলিতে আছে 3টা, আর হ্যাপাডনা মানে হেপাটাইটিস বি। হারপিস ফ্যামিলির 6টা, পক্স ফ্যামিলিতে 3টা, 6 আর 3 9, আর হেপাটাইটিস বি 10, আর বাম পাশে পড়েছেন 3টা। এই 13টা হচ্ছে ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের সংখ্যা মাত্র 13টা। এই 13টা সম্পর্কে আমরা জানবো। জানলে ডিএনএ ভাইরাস পড়া শেষ। পেজ নম্বর 170 চলে আসি, 170 পার্ভো ভাইরাস সম্পর্কে আমরা জানবো। ডিএনএ নন এনভেলাপড ভাইরাস 3টা, এর মধ্যে পার্ভো ভাইরাস হচ্ছে প্রথম। দেখেন একদম প্রথম প্যারাটা পড়বেন, ফার্স্ট প্যারা। 33% কেসে ম্যাটারনাল ইনফেকশন হয়ে থাকে, মায়ের ইনফেকশন হয়ে থাকে, সেটা বাচ্চার মাঝে আসতে পারে। দ্বিতীয় প্যারার মধ্যে দেখেন, দ্বিতীয় প্যারার মধ্যে আমরা এই পড়ব একদম লাস্টের কথাটা, 30% কেসে মর্টালিটি, 30% রোগী মারা যেতে পারে। দ্বিতীয় প্যারার পরে একটা লাইন আছে, পৃথিবীতে সকল ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্ট পার্ভোভাইরাস। পৃথিবীর সকল ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্ট কে? পার্ভোভাইরাস B19। এটা আমাদের বডির সেল সাইকেলের এস ফেজকে সে অ্যাটাক করে, সেল সাইকেলের এস ফেজকে অ্যাটাক করে। আমাদের বডিতে সে কয়েক ধরনের ডিজিজ করে, মূলত 4টা ডিজিজ: অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ইরেথেমা ইনফেকশিওসাম, বাচ্চাদের হয়ে থাকে। গালের মধ্যে দেখেন গালটা লাল হয়ে আছে, মনে হবে কেউ যেন থাপ্পড় দিয়েছে, এই জন্য একে বলা হয় স্ল্যাপড চিক সিনড্রোম। এর অপর নাম হচ্ছে ফিফথ ডিজিজ। ফিফথ ডিজিজ আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে 4 নম্বর আরও 4টা কী কী আছে? ফার্স্ট হচ্ছে মিজলস, সেকেন্ড ডিজিজকে বলে রুবেলা, থার্ড ডিজিজকে বলে স্কারলেট ফিভার, ফোর্থ হচ্ছে রোজিওলা। এটা হচ্ছে ডায়াগনোসিসের বা আবিষ্কারের ক্রম অনুযায়ী। এরা সবাই ম্যাকুলো পেপুলার র্যাশ করে। সবার আগে আবিষ্কার হয়েছে মিজলস, তারপরে রুবেলা, স্কারলেট ফিভার, তারপরে রোজিওলা। 5 নম্বরে আবিষ্কার হয়েছে এটা, ফিফথ ডিজিজ। এরপরে বাচ্চাদের সে হাইড্রোহসপিটালাইজ করতে পারে, আর মহিলাদের আর্থারাইটিস করতে পারে। কোনো ভ্যাকসিন নেই,
মর্টালিটি 30%। বুঝতে পারছেন? অ্যাডেনো ভাইরাসের মধ্যে আসি আমরা, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, কারণ পৃথিবীতে একমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ হচ্ছে পার্ভোভাইরাস B19, বাকি সকল ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। ল্যাটেন্ট ইনফেকশন করে, এই কথাটা আমরা বিশেষভাবে মনে রাখবো, কারণ অ্যাডেনো ভাইরাস আর হারপিসের প্রথম 5টা। কোনো আরএনএ ভাইরাস কিন্তু ল্যাটেন্ট ইনফেকশন করে না, কোনো আরএনএ ভাইরাস ল্যাটেন্ট ইনফেকশন করে না। তার অনেকগুলো সেরোটাইপ আছে, 3, 4, 7, 21, 3 আর 4 যোগ করে 7, 3, 7, 21। এরা রেসপিরেটরি ডিজিজ করে। 8 এবং 19 কেরাটোকনজাংটিভাইটিস করে। পরীক্ষা আসে অনেকবার, কনজাংটিভাইটিস কারা কারা করে? অ্যাডেনোভাইরাস করে। 11, 21 দেখেন হেমোরেজিক সিস্টাইটিস করে। আর 40, 41 গ্যাস্ট্রোএন্টেরিটিস মানে ডায়রিয়া করে। সে ভ্যাকসিন আছে, তবে ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। আমরা একটা কথা বলি, ভাইরাসের ক্ষেত্রে ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। তো ল্যাটেন্ট ইনফেকশন করা ভাইরাসের মধ্যে অ্যাডেনো ভাইরাসের নামটা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, আর বাকি 5টা হচ্ছে হারপিসের প্রথম 5টা। আমরা জানি 6টা ভাইরাস ল্যাটেন্ট ইনফেকশন করে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস, আর বাকি 5টা হারপিসের প্রথম 5টা। এরপরে আসেন ডিএনএ নন এনভেলপ ভাইরাস, এর 3 নম্বর এক্সাম্পল হচ্ছে পেপিলোমা ভাইরাস। পেপিলোমা ভাইরাস ক্যান্সার করে, এটা আপনাদের গাইনোকোলজির পারপাজে আপনাদের খুব ইম্পর্টেন্ট, আপনারা তো পড়া হবেই নিওপ্লাজম চ্যাপ্টারে। এই ক্যান্সার করে, কার্সিনোমা সার্ভিক্স করতে পারে। কার্সিনোমা সার্ভিক্স এর 16 এবং 18 নম্বর স্ট্রেন করে কার্সিনোমা সার্ভিক্স, এবং 6, 11 করে জেনিটাল ওয়ার্ড। এর অপর নাম হচ্ছে কন্ডাইলোমেটা একুমিনেটা, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। বুশকিলোএনসেন টিউমার তার অপর নাম। রেসপিরেটরি ট্র্যাক্টেও সে পেপিলোমা করতে পারে। 16 এবং 18 ক্যান্সার কার্সিনোমা সার্ভিক্স করলে যারা ভাবছেন যে আপনার মেল অংশ, যারা মেল, তাদের তো কার্সিনোমা, তাদের সার্ভিক্স দেয়, কী হবে? তাদের পেনিস কার্সিনোমা পেনিস হইতে পারে, কার্সিনোমা অ্যানাস হইতে পারে। তো 6, 11, 16, 18 এরা ভ্যাকসিন প্রিভেন্টেবল একটা ডিজিজ। এটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়। ভ্যাকসিন সার্ভেরিক্স নামে পাওয়া যায়। এটা মেনার্ক হওয়ার পরে পরে এই ভ্যাকসিনটা খুব ভালো কাজ করে। মেনার্ক অতিক্রম করে গেলে, বয়স বাড়তে থাকলে, এবং বিয়ে হলে অথবা সার্ভিক্স ইনজুরি হলে, বিয়ে হলে সার্ভিক্স ইনজুরি হবে, তো সার্ভিক্স ইনজুরি হলে এই ভ্যাকসিনের এফিকাসিটা কমে যায়, তখন আর কাজ করে না। বাংলাদেশে নারীদের মৃত্যুর, পৃথিবীতে নারীদের মৃত্যুর 1 নম্বর কজ হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স। একটা মেয়েকে যদি কার্সিনোমা সার্ভিক্স প্রিভেন্ট করা যায়, কার্সিনোমা ব্রেস্ট প্রিভেন্ট করা যায়, পোস্টপার্টাম হেমোরেজ প্রিভেন্ট করা যায়, সেই মেয়েটা কোনোদিন মরবে না, সে অমরত্ব লাভ করবে। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দেওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই পাওয়া। তো এই যে একটা পেশেন্ট, সে অমরত্ব লাভ করলো, কার্সিনোমা সার্ভিক্স প্রিভেন্ট করা যায়, কত ইম্পর্টেন্ট। তাহলে সার্ভেরিক্স ভ্যাকসিনটা যাদের ফ্যামিলিতে এখনও ছোটো ছোটো বাচ্চা যারা মেনার্ক অতিক্রম করেছে, আমরা 3টা ডোজ দিয়ে দেওয়ার চেষ্টা করব, সে অমর হয়ে যাবে। একটা মায়ের বেঁচে থাকা সংসারে কত বেশি ইম্পর্টেন্ট। অনেক, একটা মা বেঁচে থাকা মানে মাথার উপর ছাদ বেঁচে থাকা, আর পিতার বেঁচে থাকা মানে ছাদের উপর মহা আকাশটা বেঁচে থাকা। খুব ইম্পর্টেন্ট পিতামাতা, যাদের নাই সে জানে। আমরা আসবো ডিএনএ এনভেলপ ভাইরাস, তার আগে আমরা জানবো ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায় এমন 2টো ক্যান্সারের নাম। পরীক্ষা এসেছিল অনেকবার। ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায় এমন 2টো ক্যান্সার, একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটোসেলুলার ক্যান্সার প্রিভেন্ট করা যায়, আর একটা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স, হিউম্যান পেপিলোমা ভাইরাস করে। মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। আমরা আসবো পেজ নাম্বার 165, হারপিস। দেখেন হারপিসের আমরা একটা বক্স দিয়েছি, সেই বক্সের মধ্যে হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, ইপস্টেইন বার ভাইরাস, হিউম্যান হারপিস ভাইরাস 8, এই 6টা ভাইরাসের নাম আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম 5 জন ল্যাটেন্ট ইনফেকশন করে, আর প্রথম 4 জন সাইটোমেগালো ভাইরাস করে। মানে প্রথম 4 জন সাইটোমেগালো পর্যন্ত মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করে। প্রথম 4 জন মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করে, আর প্রথম 5 জন ল্যাটেন্ট ইনফেকশন করে। অর্থাৎ প্রথম 4 জন মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল এবং ল্যাটেন্ট ইনফেকশন দুইটাই করে। 5 নাম্বারটা ল্যাটেন্ট ইনফেকশন করে, কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করতে পারে না। পরীক্ষা এটা অনেকবার আসছে, মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল কে তৈরি করতে পারে? হারপিসের প্রথম 4টা পারে, আরও কেউ পারে, আমরা সেই নাম আপনাকে দিব একটু পরে। হারপিসের প্রথম 4 জন পারে, আর ল্যাটেন্ট ইনফেকশন কারা করে? অ্যাডেনো ভাইরাস করে, আর হারপিসের প্রথম 5 জন করে। কত সহজ, প্রশ্ন জানা হয়ে গেল। আমরা আসি 165 নম্বর পেজ, হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2। তাহলে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল হারপিসের প্রথম 4টা করে, মিজলস করে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস করে, আর এইচআইভি করে। দেখেন আমরা স্লাইডের মধ্যে
প্রথম হারপিসের প্রথম 4টা মিজলস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস এবং এইচআইভি। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, বিভিন্নভাবে আসে। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল হিসেবে আসতে পারে আপনার সেল মেডিয়েটেড ইমিউনিটি কোন কোন ভাইরাস দেয়, এই 7টা ভাইরাসের সেল মেডিয়েটেড ইমিউনিটি। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল মানেই হচ্ছে গ্রানুলোমা, ভাইরাসের ক্ষেত্রে এরা হচ্ছে গ্রানুলোমা। আর গ্রানুলোমা মানে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, মানে সেল মেডিয়েটেড ইমিউনিটি। হারপিস সিমপ্লেক্স টাইপ 1 এটা কি স্যালাইভার মাধ্যমে ছড়ায়, ভেসিকুলার রেস্ট করে কোমরের উপরে। হারপিস সিমপ্লেক্স টাইপ 2 এটা জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। জেনিটাল আলসারের মোস্ট কমন কজ হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, এরা জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। টাইপ 1 এবং টাইপ 2 দুজনের ইমিউনিটি ইনকমপ্লিট, ফলে একবার হলে বারবার হতে থাকে। কমপ্লিট ইমিউনিটি হওয়ার আগ পর্যন্ত এরা বারবার হতে থাকে। ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যাসাইক্লোভির, খুব ভালো রেসপন্স করে। ভেরিসেলা জোস্টার, পেজ নাম্বার 166। ভেরিসেলা জোস্টার দেখেন, এটা হচ্ছে ভেরিসেলা হচ্ছে প্রাইমারি ইনফেকশন, জোস্টার বলা হয় সেকেন্ডারি ইনফেকশনকে, বা রিপিটেড ইনফেকশনকে বলা হয় জোস্টার বা সিঙ্গেলস। এছাড়া সে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করতে পারে, আমাদের বডিতে ল্যাটেন্ট ইনফেকশন করে ডরসাল রুট গ্যাংলিয়াতে। একবার হইলে তার সারা জীবন ইমিউনিটি, 7 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। তারপরে দেখেন তার ভ্যাকসিন আছে, লাইভ ভ্যাকসিন আছে, এবং কিছু কমপ্লিকেশন তার আছে। নিউমোনিয়া, এনকেফালাইটিস করতে পারে, রেস সিনড্রোম করতে পারে। আগেকার যুগে জ্বর হলে তাদেরকে অ্যাসপিরিন খেতে দেওয়া হতো, বাচ্চাদেরকে অ্যাসপিরিন দিলে সে লিভার ডিজেনারেশন করত, একে বলে রেস সিনড্রোম। পেজ নাম্বার 167। সাইটোমেগালো ভাইরাসের প্রথম 4 লাইন আমরা খুব ভালো করে পড়ব। ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন করতে পারে, এটা আমাদের বডিতে ঢুকে ফার্স্ট ট্রাইমেস্টার ফিমেল যারা আছে, ফার্স্ট ট্রাইমেস্টারে কনজেনিটাল অ্যানোমালি হওয়ার মোস্ট কমন কজ। এবং টর্চ ইনফেকশনের মধ্যে টর্চের সি মানে কি, সাইটোমেগালো ভাইরাস। সে জায়ান্ট সেল তৈরি করতে পারে, সে লেটেন্ট ইনফেকশন করতে পারে। আসেন তার পয়েন্টগুলোর মধ্যে প্রথম 4টা লাইন আমরা পড়ব। 30 to 40% কেসে সে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনে ফিটাল মৃত্যু ঘটাইতে পারে। তার আপনার খুব 10% কেসে সিরিয়াস ড্যামেজ করতে পারে। নিচে চলে আসেন, হিউম্যান আর ন্যাচারাল হোস্ট, তারপরে 1, 2, 3টা পয়েন্ট, ডিজিজ, তারপরে 3টা পয়েন্ট আছে ট্রিটমেন্ট। কমপ্লিকেশন, অটোইমিউন হিউম্যানোলিটিক অ্যানিমিয়া করে, পেরিকার্ডাইটিস করতে পারে, নিউমোনাইটিস করতে পারে, এবং সে ব্রেস্ট মিল্কের মাধ্যমে ছড়ায়। আমরা জানি ব্রেস্ট মিল্কের মাধ্যমে 3টা ভাইরাস ছড়ায়, সাইটোমেগালো ভাইরাস, এইচআইভি, এইচটিসিএলভি, আর একটা ব্যাকটেরিয়া যায় তার নাম স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। আর সে নিচের দিকে, সে বাচ্চাটা মায়ের কাছ থেকে পাইল ব্রেস্ট মিল্কের মাধ্যমে, বাচ্চাটা পৃথিবীতে ছড়াবে ইউরিনের মাধ্যমে। দেখেন, একটা ইনফেক্টেড ইনফ্যান্ট ক্যান ট্রান্সমিট ভায়া ইউরিন। ক্লিনিক্যাল ফিচার অফ কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালি ক্লিনিক্যাল ফিচারগুলো কি, মাইক্রোকেফালি, ডিফনেস, জন্ডিস, পারপুরা, ব্লাড ডিসক্রেশিয়া, হেপাটোস্প্লেনোমেগালি। তার ডানে দেখেন একটা বক্স আছে, জায়ান্ট সেল কারা কারা তৈরি করে, এই বক্সটা আমরা ট্রিপল স্টার দিয়ে মনে রাখবো। তার নিচে আসেন ইপস্টেইন বার ভাইরাস। তো মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল আমরা বলে দিয়েছি, হারপিস সিমপ্লেক্স টাইপ 1, 2, সাইটোমেগালো ভাইরাস, ইপস্টেইন বার ভাইরাস। হারপিসের প্রথম 4টা মিজলস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আর এইচআইভি। ইপস্টেইন বার ভাইরাস সম্পর্কে আমরা 2টা কথা জানবো। সে বি লিম্ফোসাইটকে ইনফেক্ট করতে পারে এবং সে স্যালাইভার মাধ্যমে ছড়ে, জন্য তাকে বলে কিসিং ভাইরাস। নিচে আসেন তার ডিজিজগুলো কি কি। ইনফিনিটি স্টার, সে একটা অনকোজেনিক ভাইরাস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে, যার অপর নাম গ্ল্যান্ডুলার ফিভার, বার্কিটস লিম্ফোমা, বি সেল লিম্ফোমা, নাজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা, ওরাল হেয়ার ইলিউকোপ্লাকিয়া, থাইমিক কার্সিনোমা, এক্স লিঙ্কড লিম্ফোপ্রলিফারেটিভ সিনড্রোম। আসেন আমরা যাই পেজ নাম্বার 167 একদম নিচে দেখেন ইনফেকশাস মনোনিউক্লিওসিস আর কে কে করে। ইপস্টেইন বার ভাইরাস ছাড়াও সাইটোমেগালো ভাইরাস করতে পারে, হারপিসের 6 এবং 7 নম্বর ভাইরাস করতে পারে, হারপিসেরই 3 জন করে, এইচআইভি করতে পারে, টক্সোপ্লাজমা করতে পারে। একটা সিঙ্গেল বেস্ট একবার আসছিল, একমাত্র প্যারাসাইট যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে তার নাম টক্সোপ্লাজমা। পেজ নাম্বার 168-তে আসেন, হিউম্যান হারপিস ভাইরাস 8, এটাকে বলে ক্যাপোসিস সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস। সে ক্যান্সার করে। এককালে ধারণা করা হতো এটা শুধু এইচআইভি পেশেন্টের হয়, পরবর্তীতে দেখা গেল এটা নন এইচআইভি পেশেন্টেরও হয়। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 4। মেকানিজম কি দেখেন, আমরা মার্ক করে দিয়েছি। টিউমার সাপ্রেসর জিনকে সাপ্রেস করে। টিউমার সাপ্রেসর জিনকে সাপ্রেস করলে ক্যান্সার হওয়ার পথে আর কোনো বাধা থাকলো? সেক্সুয়াল কন্ট্যাক্ট বা অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমে সে ছড়াইতে পারে। ভাস্কুলার এন্ডোথেলিয়ামের ক্যান্সার, এটা হয় কোথায়? স্কিন, ওরাল ক্যাভিটি, সোলস, জিআইটি, লাংসে হতে পারে। বি সেলকে অ্যাটাক করে এবং প্রাইমারি ফিউশন লিম্ফোমা করে, মূলত বায়োপসি করে ডায়াগনোসিস করা লাগে। ইন্টারফেরোন হচ্ছে তার ট্রিটমেন্ট অফ চয়েস।
ল্যাটিন ইনফেকশন কারা কারা করে আমরা অলরেডি মুখস্থ করে ফেলেছি। হারপিসের প্রথম 5টা, আরেকটা হচ্ছে অ্যাডেনোভাইরাস। হারপিসের প্রথম 5টা, আরেকটা হচ্ছে অ্যাডেনোভাইরাস। আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ভাইরাস কজ হুইচ আর লাইকলি টু এস্টাবলিশ ল্যাটিন ইনফেকশন। পক্স ফলস, ডেঙ্গু ফলস, HIV ফলস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস ট্রু, হারপিস সিমপ্লেক্স ক্যালসি ভাইরাস ফলস। তো পক্স ভাইরাসটা আমরা পরে দেখি, আমরা ডিএনএ ভাইরাসটা শেষ করে দিই পক্স ভাইরাস পরে। পক্সের মধ্যে 3টা ভাইরাস আছে, স্মল পক্স, ভ্যাকসিনিয়া, মলাস্কাম কন্টাজিওসাম। স্মল পক্স থেকে খুব বেশি জানার নাই 3টা কথা ছাড়া। এটা পৃথিবী থেকে ইরেডিকেট করে দেওয়া হয়েছে বাই ভ্যাকসিনেশন। এটা মাঝে মাঝে বায়োটেররিজম হিসেবে আমাদের বডিতে ছড়াইতে পারে। সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে সে, কারণ সে হচ্ছে গাদ্দার ভাইরাস, ডিএনএ ভাইরাসের মধ্যে একমাত্র গাদ্দার ভাইরাস। তারপরে এই 3টা কথা আমরা জানলেই চলবে। সে ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএতে নিউক্লিয়াসে রেপ্লিকেট না করে সাইটোপ্লাজমে চলে যেতে পারে। সে তার ভাই ভ্যাকসিনিয়া দিয়ে তৈরি করা ভ্যাকসিন দিয়ে তাকে পৃথিবী থেকে ইরেডিকেট করা হয়েছে। তো মাঝে মাঝে সে বায়োটেররিজম হিসেবে পৃথিবীতে আসতে পারে। আর কিছু জানবো না। ভ্যাকসিনিয়া ভাইরাস থেকে আমরা একটা কথা জানবো, তার শরীর থেকে নেওয়া ভ্যাকসিন দিয়ে তার ভাইকে পৃথিবী থেকে ইরেডিকেট করা হয়েছে। তার ভাইয়ের খুব রাগ, সেই রাগ গিয়ে সে তার বাবাকে, পক্স ভাইরাসকে বলছে, আব্বা তুমি একটা কিছু করো। তার আব্বা বলছে, যা, আমি মলাস্কাম কন্টাজিওসামকে পাঠাচ্ছি। শেষ বয়সে মলাস্কাম কন্টাজিওসাম এই পক্স ভাইরাসের সন্তান, সবার শেষ সন্তান। সে খুব বেশি জোরালো ভূমিকা রাখতে পারে না, একদম শেষ বয়স হয়েছে তো তার ভূমিকা কম। সে স্কিন এবং মিউকাস মেমব্রেনে লেশন করে, স্মল ফ্ল্যাশ কালার্ড প্যাপিউল আম্বিলিকেটেড লেশন করে, কাপ শেপেড ক্র্যাটর উইথ হোয়াইট কোরন, একটা দেখতে ব্রণের মতো। জেনিটালিয়াতে এই লেশনটা হয় বেশি, নিজে নিজে ভালো হয়ে যায়, খুব বেশি কিছু করা লাগে না। ক্লোজ কন্ট্যাক্ট বা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এটা ছড়াতে পারে। তো পক্স থেকে এই ছিল আমাদের কথা। হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে আলোচনা করবো হেপাটাইটিস ভাইরাসের অধ্যায়ে। তো আমরা ডিএনএ ভাইরাস শেষ করে আমরা যাব আরএনএ ভাইরাস, পেজ নাম্বার 171। আরএনএ ভাইরাস আমাদের FCPS পার্ট 1 গাইনি অ্যান্ড অবস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আরএনএ ভাইরাসের মধ্যে আমাদের যে এই যে আজকের পেজ নাম্বার 171-এ আপনি আসেন প্রিয় চিকিৎসক, 171 নম্বর পেজে দেখেন আরএনএ ভাইরাসের আমরা যে একটা চেহারা দেখিয়েছি। আরএনএ ভাইরাসের একটা ইন এ নাটশেল একটা বর্ণনা। আমাদের লেন্স বইটাতে আপনার 31.2 নামের যে বক্সটা আছে, সেই বক্সটাকে আমি ভেঙে চুরে খান খান করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই 3টা ফ্র্যাগমেন্টে। ওইটা পড়তে খুব বেশি বিদ ঘটে। আরএনএ ভাইরাসের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, খুব কমনলি আসে FCPS পার্ট 1 গাইনি অ্যান্ড অবস, নিম্নের কোনটা এনভেলপড আরএনএ ভাইরাস, নিম্নের কোনটা নন এনভেলপড আরএনএ ভাইরাস। এই প্রশ্নটা খুব কমনলি আসে। মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে কোনটা সেগমেন্টেড আরএনএ, কোনটা আপনার নন সেগমেন্টেড আরএনএ। এই 2টা প্রশ্ন পরীক্ষায় খুব আসে। আর একটা বক্স আছে দেখেন পজিটিভ পোলারিটি, আর একটা হচ্ছে নেগেটিভ পোলারিটি। এই পজিটিভ পোলারিটির বক্স থেকে FCPS পার্ট 1 গাইনি অবসে কোনো প্রশ্ন আসে না। তাহলে FCPS পার্ট 1 যদি প্রশ্ন আপনি আনসার করতে চান, আমাদের এই 31.2 নাম্বার টেবিল যেটা আমাদের স্লাইডের মধ্যে দেওয়া আছে দেখেন 31.2, এই টেবিলটা আপনি লেন্স থেকে পড়তে পারেন। এই টেবিলটা আমাদের এই শীট থেকে পড়তে পারেন 171 নাম্বার পেজ। 171 নাম্বার পেজে প্রথমে আমরা এনভেলপড এবং তার নিচে নন এনভেলপড ভাইরাসের নাম দিয়েছি। নন এনভেলপড ভাইরাসের সংখ্যা কম। নন এনভেলপড ভাইরাসের সংখ্যা আমরা মনে রাখার জন্য বলি হে PCR। হে মানে হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস, PCR মানে পি মানে পিকর্না, সি মানে কেলসি, আর মানে রিও ভাইরাস। PCR পি পিকর্না, সি মানে কেলসি, আর মানে রিও ভাইরাস। মনে রাখবেন পৃথিবীর সকল আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও ভাইরাস, এটা শুধু ডাবল স্ট্যান্ডার্ড। বুঝতে পারছেন? এক্সেপ্ট রিও ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড। পৃথিবীর আরএনএ মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু রিও ভাইরাসের আরএনএটা ডাবল স্ট্যান্ডার্ড। আমরা যাব পরবর্তীতে সেগমেন্টেড জিনোম কার কার আছে, এটা মনে রাখার জন্য আমরা আরব নামে একটা নেমোনিক মনে রাখি, AROB। এ মানে আরএনএ ভাইরাস, আর মানে রিও ভাইরাস, ও মানে অর্থোমিক্সো, আর বি মানে বুনাই ভাইরাস। এই যে আমরা সেগমেন্টেড জিনোম পড়লাম, আমরা পড়লাম এনভেলপড আরএনএ, নন এনভেলপড আরএনএ। পরীক্ষায় 2টা অপশন থেকে একটা অপশন আপনি পরীক্ষায় পাবেনই, মাস্ট। আমরা যাব এখন আমাদের পরবর্তী আলোচনা 172 নাম্বার পেজ, অর্থোমিক্সো ভাইরাস। অর্থোমিক্সো ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জার মধ্যে যেখানে অনেকগুলো পয়েন্ট আছে, 1 থেকে 13টি পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1টা খেয়াল করুন, তার 8টা সেগমেন্ট আছে, এই জন্য এর নাম হচ্ছে সেগমেন্টেড জিনোম। 8টা সেগমেন্টের মধ্যে আমরা 3টা টাইপে তাকে ভাগ করেছি, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা সি। ইনফ্লুয়েঞ্জা এ প্যান্ডেমিক ডিজিজ করে, ইনফ্লুয়েঞ্জা বি এন্ডেমিক, ইনফ্লুয়েঞ্জা সি হচ্ছে মাইল্ড RTI করে। স্মোকিং যারা করেন তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, তাদের বেশি বেশি এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রান্ত হওয়ার চান্স বেশি।
তার দুইটা সারফেক্স স্পাইক আছে, একটা এইচ একটা এন। সে আপনার তার ফ্রিকোয়েন্টলি অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হয়। দেখেন অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা স্টেমের মধ্যে দিয়ে দেয়। অ্যান্টিজেনিক ড্রিফট প্রতি বছরে হয়, এই জন্য প্রতি বছরে তার ভ্যাকসিন দিতে হয়। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন লাইফ লং ইমিউনিটি দেয় না, ইমিউনিটি দেয় মাত্র 1 বছরের জন্য। আর অ্যান্টিজেনিক ড্রিফট হইতে 8 থেকে 10 বছর সময় নেয়, শিফট হইতে 8 থেকে 10 বছর সময় নেয়। তার 3 ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবল, দেখেন লাইভ, কিল্ড এবং সাব ইউনিট। আমরা ভ্যাকসিনের ক্লাসের মধ্যে গত ক্লাসে আমরা বলেছি, ব্যাকটেরিওলজি ক্লাসে আমরা বলেছি। ইনফ্লুয়েঞ্জার সম্পর্কে দেখেন, তার ইনকিউবেশন পিরিয়ড 24 থেকে 48 ঘন্টা। ক্লিনিক্যাল ফিচার কি? সকল ছিদ্র দিয়ে পানি আসবে, নাকের পানি, চোখের পানি, মুখের পানি সব এক হয়ে যাবে। এবং পেশেন্টের আগেকার যুগে একটা অসুখ হতো, তার নাম রেস সিনড্রোম। ইনফ্লুয়েঞ্জাতে জ্বর হতো, জ্বর কমানোর জন্য বাচ্চাদেরকে, 16 বছরের কম বয়স্ক বাচ্চাদেরকে যদি অ্যাসপিরিন দেওয়া হতো, সেই অ্যাসপিরিনের যে স্যালিসাইল অ্যাসিড বা স্যালিসাইলডিহাইড, এই অ্যাসপিরিন এই ড্রাগটাকে লিভার ডিজেনারেশন করতো, এই ড্রাগটা দিয়ে লিভারকে ডিজেনারেশন করতো, হেপাটিক এনকেফালোপ্যাথি হতো, একে বলে রেস সিনড্রোম। আমরা ভেরিসেলের দোষটার মধ্যে পড়েছিলাম। তাহলে নিচের দিকে তাকায় দেখেন, পেজ নাম্বার 172 নিচের দিকে কমপ্লিকেশন নামে একটা বক্স প্যারা আছে, কমপ্লিকেশনের প্যারা। এই প্যারার মধ্যে দেখেন 3টা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক করে সময় অথবা পরে। সিঙ্গেল বেস পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক করার পর নিম্নের কোন ব্যাকটেরিয়া নিউমোনিয়া করে? মোস্ট কমন হচ্ছে স্টেফিলোককাস অরিয়াস। আর কে আছে? স্টেফিলোককাস নিউমোনি আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এই কথাটা মনে রাখবেন। আমরা চলে যাব ইনফ্লুয়েঞ্জার পরে প্যারামিক্সো ভাইরাস। প্যারামিক্সো ভাইরাসের সদস্য কয়টা? 4টা। মিজলস, মাম্পস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। মিজলসের মধ্যে একদম রিলিভেন্ট 5টা কথা মনে রাখবেন। সে কপনিক স্পট করে, তার ন্যাচারাল হার্ড ইমিউনিটি পসিবল, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিলে মিজলস থেকে রক্ষা পাওয়া যায়। 3টা কথা বললাম, আর 2টো কথা হচ্ছে সে লাইফ লং ইমিউনিটি দেয়, সে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করে। সাইটোমেগালো ভাইরাস পড়াশোনা পড়ছি না? মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল কে তৈরি করে? হারপিসের প্রথম 4জন মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করে, আর তৈরি করে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, মিজলস এবং এইচআইভি। এই সেই মিজলস যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করে। এই 5টি কথা জানার পর আমরা মিজলসের ডিজিজগুলোতে আসবো। দেখেন লেখা আছে, প্রথম ডিজিজটার নাম হচ্ছে এনকেফালাইটিস, তারপরে SSPE সাবএকিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, এরপরে আছে নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, অটাইটিস মিডিয়া, তারপরে আছে ডিফনেস মেন্টাল রিটার্ডেশন। আমি তখন নিউরোলজিতে প্লেসমেন্ট, একটা পেশেন্টের ডায়াগনোসিস ছিল, খাতার মধ্যে লেখা MRCP, রোগীর ফাইলের মধ্যে MRCP। আমি অবাক হয়ে গেলাম, MRCP কেউ করা লোক এখানে করছে নাকি? আমাদের নিউরোলজির হেড ছিল তখন মনসুর হাবিব স্যার, ঢাকা মেডিকেলের, নাকি উনি MRCP করা দেখে ওখানে MRCP লেখা। রোগীর MRCP কি? আমাদের প্রথম দিন প্লেসমেন্ট, মনসুর স্যার জানে না যে আমাদের প্লেসমেন্ট। আমি হাঁপায় দৌড়ে গেছি, স্যার বলল কেসটা প্রেজেন্ট করো। তা আমি রোগীটা কিছু জানি না, আমি কীভাবে প্রেজেন্ট করি, আমি চুপ করে আছি এবং স্যারের বকা শোনার জন্য প্রস্তুত হচ্ছি। এই মুহূর্তে দৌড়াইয়া হাঁপায়া ডিউটি ডক্টর চলে আসলো, বেড ডক্টর চলে আসলো, আইসা বললো স্যার মেন্টালি রিটার্ডেড সেরিব্রাল পালসি, MRCP। এই মিজলস MRCP করে, মেন্টালি রিটার্ডেড সেরিব্রাল পালসি করতে পারে। তারা বাঁচাবো কীভাবে? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দিব। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দিলে রোগীটা বেঁচে উঠবে, সে ফিরে যাবে মায়ের কোলে। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দেওয়া যাবে না কাকে? প্রেগনেন্ট লেডিকে দেওয়া যাবে না। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন এই রোগীদেরকে দেওয়া যাবে না, কারণ প্রেগনেন্ট লেডি ইমিউন সাপ্রেসড একটা কন্ডিশনে থাকে, এই অবস্থায় দিলে রেট্রোগ্রেড ইনফেকশন হতে পারে। আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচনা, মাম্পস। মাম্পসের এক্সোক্রাইন গ্ল্যান্ডের প্রতি তার একটা অ্যাট্রাকশন আছে। 18 থেকে 21 দিন তার ইনকিউবেশন পিরিয়ড। মেইনলি ধরে প্যারোটিড গ্ল্যান্ডকে ধরলে ফিমেলে কোনো সমস্যা নেই, মেলে প্যারোটিড গ্ল্যান্ডের পরে সে অর্কাইটিস করতে পারে, টেস্টিসে ইনফ্লামেশন করে অর্কাইটিস করলে স্পার্মেটিক কর্ডের যে ছিদ্রটা আছে, সেমিনিফেরাস টিউবুলের ছিদ্রটা বন্ধ হয়ে যায়, ফলে স্পার্ম আর অ্যাসেন্ড করতে পারে না, ফলে স্টেরিলিটি ডেভেলপ করে। 35% ক্ষেত্রে অর্কাইটিস হয়, এবং অর্কাইটিস আক্রান্ত হওয়ার 50% বেবিতে স্টেরিলিটি ডেভেলপ করে। এই জন্য মাম্পসের ভ্যাকসিনটা ছেলে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া উচিত। এই মাম্পস ভ্যাকসিনটা বাংলাদেশের ইপিআই শিডিউলে নাই। মাম্পস প্যানক্রিয়াটাইটিস করতে পারে। মাম্পস কী ডিজিজ করে, তার কমপ্লিকেশনগুলো ট্রিপল স্টার। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে, কিনতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের ইপিআই শিডিউলে আমরা যে MMR কথাটা বলি, MMR কথাটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। MR ভ্যাকসিন দেওয়া হয়, মাম্পসটা দেওয়া হয় না, এটা কিনে দিতে হবে বাচ্চাকে।
পেজ নাম্বার 174, রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস। রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস থেকে আমরা দুইটা কথা মনে রাখবো, একটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস আর একটা হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা সিওপিডি। একটা বাচ্চা আসছে অথবা একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরে আপনি ফলো আপ দিতে গেছেন, দেখলেন বাচ্চার হাসি কাশি বাসি, বাচ্চারা হাসতেছে, খেলতেছে, কাশতেছে এবং বাসির মতো শব্দ হচ্ছে। আপনি কি করবেন? সিস্টারকে বলবেন, সিস্টার নেবুলাইজ দেন বাচ্চাটাকে। আপনি তো গাইনিতে কাজ করবেন, অফসে কাজ করবেন, নেবুলাইজ করবেন। কারণ কি? হাসি কাশি বাসি ডায়াগনোসিস হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, বাচ্চার অর্গানিজমের নাম হচ্ছে রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস। অ্যাজমা সিওপিডির পেশেন্ট শীতকালে হাসপাতালে ভর্তি হয় শুধুমাত্র এই রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাসের অ্যাটাকের কারণে, অ্যাকিউট এক্সাজারবেশন করে। এই দুটা কথা মনে রাখলেই চলবে। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আসি। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে একটা কথা শুধু মনে রাখবো, অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস। 4 নম্বর লাইনে দেখেন লেখা আছে অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, কজেস অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস। এর আরেকটা নাম হচ্ছে ক্রুপ। ক্রুপ কাকে বলে? শুকনা ঠনঠনে কাশি হবে, গলাটা বসে যাবে, এরকম রুগী আছে না? শীতকাল হলে সে গরম পানি খায়, সে আপনার চা খায়, গলাটা মনে হয় যে এত কষ্ট তার আর কোনো দিন সে ফিল করে না। মানুষ কথা বলা হচ্ছে, মানুষ সবচেয়ে আরাম পায় কথা বলে। কথা বলতে না পারলে তার সমস্যা শুনে গলা কাশতে কাশতে গলা খাকারি দিয়ে সে বাড়িঘর উল্টায় ফেলবে, অথচ শুধু ভয়েস রেস্টে থাকলে তার এটা ঠিক হয়ে যাবে। একটা অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, ভয়েস রেস্ট অ্যান্টিহিস্টামিন, গরম পানি দিলে সুদিং ইফেক্ট হবে গলার মধ্যে, তার আরাম হবে। কিন্তু তার মনে হবে এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায়। এই গানের যে গায়ক, তার এই ক্রুপ হয়েছিল, তখন সেই গানটা লিখেছে, সে সাক্ষাৎকারে বলেছে। তো তখন ওই সময় মনে হয় যে আমি বোধহয় আর কোনো দিন কথা বলতে পারবো না এবং আমার প্রিয়া আমাকে ছেড়ে চলে যাবে। ভালোবাসা এত সহজ, একটা মানুষকে যখন পছন্দ হয় তখন সবকিছু মিলেই পছন্দ হয়, তার ভুল তার শুদ্ধ সবকিছু মিলেই। টোগা ভাইরাস, পেজ নাম্বার 174। টোগা ভাইরাসের দুইটা সন্তান, একটা হচ্ছে রুবেলা, একটা হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়াটা আমরা পড়বো ডেঙ্গুর সাথে। এই রুবেলা এবং চিকুনগুনিয়ার নাম মনে হলে আমার মনে হয় আজম খানের আলাল ও দুলাল গানটা, আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে। তো এই যে রুবেলা এবং চিকুনগুনিয়া দেখেন দুইটা দুই মেরুর, একটা আলাল একটা দুলাল। আমরা রুবেলা পড়বো এই মিজলস মামসের সাথে। মিজলস মামস রুবেলার ভ্যাকসিন আছে, মাঝখানে মামসটা নাই। রুবেলা দেখেন রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় এবং ট্রান্সপ্লাসেন্টালে ছড়ায়। টর্চ ইনফেকশনের আর মানে হচ্ছে রুবেলা। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 3 সপ্তাহ, লাইফ লং ইমিউনিটি সে দিবে এবং লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দ্বারা তাকে প্রিভেন্ট করা যায়। আমরা বলি এমআর ভ্যাকসিন। গভর্নমেন্ট উপজেলা হেলথ কমপ্লেক্সে এমআর ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন আছে। কিন্তু কি করে সে জার্মান মিজলস করে, রুবেলার অপর নাম হচ্ছে জার্মান মিজলস। মিজলসের মতো লেশন করে, কনজেনিটাল রুবেলা সিনড্রোম করে, বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে। কনজেনিটাল রুবেলা সিনড্রোম 175 নম্বর পেজে আপনি একটা দেখেন, উপরে মাথার উপরে যে আকাশ, আকাশের উপরে যে ছাদ, সেই ছাদের কাছাকাছি যে আলোচনাটুকু আছে ইনফিনিটি স্টার, কনজেনিটাল রুবেলা সিনড্রোম। অর্গান ভাগ করে করে পড়বেন, সিবিএসের উপর কি ইফেক্ট, হেমাটোলজির উপর কি ইফেক্ট, তারপরে আমাদের নার্ভাস সিস্টেমের উপর তার কি ইফেক্ট, চোখের উপর কি ইফেক্ট, তাহলে মনে থাকবে আপনার, কোনো দিন ভুল হবে না। পেজ নম্বর 175 নিচের দিকে দেখেন র্যাবডো ভাইরাস। র্যাবডো ভাইরাসের শেপটা কি? বুলেট শেপেড। দেখেন নামটা লেখা আছে বুলেট শেপেড। তারপরে পয়েন্টগুলোতে আসে ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 60 দিন। র্যাবডো ভাইরাসে আক্রান্ত কোনো একটা প্রাণী, মানে রেবিড অ্যানিমেল যদি আক্রান্ত হয় 7 দিনের মধ্যে মারা যায়। যদি সুযোগ থাকে আপনি প্রাণীটাকে অবজার্ভ করবেন, যদি কোনো প্রাণী আপনাকে কামড় দেয়। তারপরে ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 60 দিন। 4 নম্বর পয়েন্ট, সে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে সামনের দিকে আগায়। ট্রান্সমিটেড বাই বাইট অফ ইনফেক্টেড র্যাবিড অ্যানিমেল। নেগ্রিবডি হচ্ছে প্যাথোগনোমোনিক ফিচার, তবে মর্টালিটি তার 100%। এই কথাটা আমাদের মনে রাখা লাগবে। এই জন্য কোনো এন্ডেমিক জোনে যদি আমরা যাই, ভ্যাকসিন দিয়ে যাব, প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস ভ্যাকসিন, এটাকে বলে 0721 অথবা 28 ডেজে 3টা ভ্যাকসিন দিয়ে নিব। আর যদি সেখানে গিয়ে আমরা বাঘ, সিংহ, কুকুর, চিতাবাঘের সাথে কামড়াকামড়ি করে আসি, তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস আমরা দিব 037, 14 এবং 28 ডেজ। তবে অবশ্যই প্রথম ডোজের সাথে কিন্তু আমরা রেবিস ইমিউনোগ্লোবুলিন দিয়ে নিব, দিলে আমরা সেফ থাকব। বুঝতে পারছেন? গেলাম গাজীপুর দর্শনে সাফারি পার্ক। সাফারি পার্কে যখন গেলাম আমরা একটা গ্রুপ, ওই কাছে ঘেরা গাড়িটাতে উঠলাম, এই সিংহের খাঁচার সামনে দিয়ে গেলাম। সিংহ একদম খুব মানে পার্সোনালিটি সম্পন্ন, সে এমন একটা পার্সোনালিটি নিল, তার সামনে দিয়ে কে গেলো সে খুঁজে নিল না, মানে পাত্তাই দিল না। গেলাম বাঘের খাঁচার সামনে। বাঘ আসলে একটা শেষরা, কেন যে কে রয়্যাল বেঙ্গল টাইগার বলে, শেষরা প্রাণী। একটা বাঘ সামনে, একটা বাঘ পিছনে। আইসা একদম পিছনে যে বাঘটা, আমি একদম পিছনে সিটে বসছিলাম,
বাঘটা একদম আমার পিছনে, একদম মানে আপনার বাঘের সাউন্ড শোনা যাচ্ছে, শুধুমাত্র পার্থক্য কাজ। আমি মনের জোরে হাত তুললাম, একটা সেলফি তুলি, কিন্তু কীভাবে যেন হাতটা পড়ে যাচ্ছিল বারবার। একটু ভয় পাইনি, কিন্তু কই থেকে যে হাতটা পড়ে যাচ্ছে, শক্তিগুলো কমে যাচ্ছিল বুঝতেছিলাম না, কপালে ঘাম জড়তেছিল। তার মধ্যে মানুষজন বলা বলি করেছে, ড্রাইভার বলতেছিল, আমাদেরকে গাইড করতেছিলেন যে কোনো নড়াচড়া করবেন না, কারণ বাঘ থাবা দিলে গাড়ির কাজ তো ভেঙে যাবে। এরকম হওয়ার কথা ছিল না যে বাঘ সামনে চলে আসে, দূরে থাকে, দূর থেকে সবাই দেখে চলে আসে। আমরা সবাই অনেকক্ষণ রুদ্ধশ্বাসে বসেছিলাম, তারপর হঠাৎ করে বাঘ চলে গেল। একটু বোকা বাঘ, একটু ধাক্কা দিলেই তো কাজ ভেঙে যেত। কাজ ভেঙে গেলে আমাদেরকে বাঘ নিয়ে চলে যেত। সবাই বলা বলি করেছিল যে বাঘ যদি কাজ ভেঙে কাউকে নিয়ে যায়, সবাই তো শুকনা, এই শুকনো অবস্থা তাকে নিয়ে গেলে বাঘ খেয়ে মজা পাবে না, বিরক্ত হবে, কাকে পাঠানো যায়। কেউ আমার নাম উচ্চারণ করেনি, কিন্তু কেন জানি বারবার সবাই আমার দিকে তাকাচ্ছিল। তো এই ছিল সাফারি পার্কের গল্প। যদি আপনি কামড়াকামড়ি করার পর আসেন তাহলে 5টা ডোজ দিবেন, এবং এখন এই 3 নাম্বার দেখেন ডোজের মধ্যে অ্যাভেলেবল ভ্যাকসিনের মধ্যে C নাম্বারটা আমাদের ইয়েতে পাওয়া যায়। হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল এবং এটা বেস্ট। এখন আসি আমরা আমাদের অত্যন্ত সুন্দর একটা আলোচনা, তার নাম হচ্ছে 175 নম্বর পেজের নিচে রেট্রো ভাইরাস। খুব সুন্দর একটা আলোচনা। রেট্রো ভাইরাস দুইটা আছে, HIV এবং HTCLV। HIV HTCLV আমরা ব্যাকটেরিওলজি ক্লাসের মধ্যে আপনাকে বলেছিলাম ব্রেস্ট মিল্কের মাধ্যমে কে ছড়ায়। সাইটোমেগালো ভাইরাস বলছিলাম, আর দুইটা ভাইরাসের নাম বলছিলাম, তারা দুইটাই হচ্ছে রেট্রো ভাইরাস, তারা দুই ভাই। এদেরকে কেন রেট্রো ভাইরাস বলা হয় সেটা আমাদের জানতে হবে। রেট্রো ভাইরাস বলা হয় তাদের শরীরে একটা রেট্রো এনজাইম আছে, নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। এনজাইমটার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা তার শরীরে আছে বলে তাকে বলা হচ্ছে রেট্রো ভাইরাস। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা নর্মাল আমাদের বডির সেন্ট্রাল ডগমা কি? ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে হয় প্রোটিন। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা করে কি? আরএনএ থেকে ডিএনএ বানায়, সেই ডিএনএ থেকে হয় প্রোটিন। এটাকে উল্টায় দেয়, জন্য তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আমরা যে বলি একটা টেস্টের নাম RT-PCR, করোনার কারণে RT-PCR বলি না, সে RT মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। কারণ করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস থেকে কিন্তু PCR করা যায় না সরাসরি, আরএনএকে ডিএনএতে কনভার্ট করা হয়, কনভার্ট করার পর সে তার মানে দেখে এটার মধ্যে ওই স্পেসিফিক ডিএনএটা আছে কিনা, এটা তার নাম RT-PCR। RT কথার মানে দুইটা, রিয়েল টাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেস PCR, মনে থাকবে। এর মধ্যে দেখেন অনেকগুলো জিন আছে, এর মধ্যে টেক্স জিন নামে একটা জিন আছে, এটাই মূলত ক্যান্সার তৈরি করে। এবং সে কি মাধ্যমে ছড়ায় সে নাম আমাদের মুখস্থ অলরেডি, IV ড্রাগ ইউজ, সেক্সুয়াল কন্ট্যাক্ট, ব্রেস্ট ফিডিং। কি ডিজিজ করে? অ্যাডাল্ট সেল লিউকেমিয়া করে, লিম্ফোমা করতে পারে, STL বেসিসের মাইলোপ্যাথি করে। একটা স্টার দেয়, একটা তথ্য হচ্ছে ফ্লাওয়ার শেপেড নিউক্লিয়াস তার থাকে, এটাতে একটা স্টার দেন, ফ্লাওয়ার শেপেড নিউক্লিয়াস। আমরা যাব HIV পড়তে, পেজ নাম্বার 176, HIV 176 নম্বর পেজে দেখেন HIV সম্পর্কে আমরা একটা চমকপ্রদ তথ্য দিয়েছি। চমকপ্রদ তথ্য আমাদের নিজস্ব না, বইয়ের তথ্য। HIV 2 প্রকার, HIV-1, HIV-2। আলোচনার মধ্যে চলে আসেন পয়েন্টগুলোতে। 1 নম্বর পয়েন্ট, তারও রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে বলে তার নাম রেট্রো ভাইরাস। পয়েন্টগুলোর মধ্যে আমরা আসি। পয়েন্টের মধ্যে দেখেন তার পয়েন্ট নাম্বার 5, তার কিছু স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন থাকবে, GP120 এবং GP41। আমরা মনে রাখবো সে CD4 সেলকে কিল করে। HIV CD4 সেলগুলোকে কিল করতে পারে। HIV কার মাধ্যমে ছড়ায়? ব্লাড ট্রান্সমিশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট, তারপরে পেরিনেটাল ট্রান্সমিশন, ব্রেস্ট মিল্কের মাধ্যমে ছড়ায়। এটির মধ্যে উইন্ডো পিরিয়ডের পয়েন্ট আপনারা একটা স্টার দেন। P24 অ্যান্টিজেন টেস্ট করা হয়। উইন্ডো পিরিয়ড যেখানে কোনো অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিজেনও থাকে না, অ্যান্টিবডি থাকে না, তাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। ব্লাড ব্যাংকে এখন P24 অ্যান্টিজেন করে, এই উইন্ডো পিরিয়ডে থাকে। উইন্ডো পিরিয়ডে এই P24 অ্যান্টিজেনটা ব্লাডে পাওয়া যায়। এই একটা পেশেন্ট এই CD4 কাউন্টকে, CD4 সেলকে সে কিল করে, HIV CD4 সেলকে কিল করছে। HIV CD4 সেলকে কিল করায় HIV-র এগেনস্টে মেন ইমিউন রেসপন্সটা তাহলে কে দেখাবে? সিঙ্গেল বেস্টের প্রশ্ন আসছিল FCPS পার্টন পরীক্ষা অনেক আগে। CD8। HIV যেহেতু CD4-কে কিল করে, HIV-র বিরুদ্ধে দাঁড়িয়ে যায় CD8, এই জন্য CD8-কে HIV খুব ভয় পায়। পরীক্ষায় আসা আরেকটা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অপরচুনিস্টিক ইনফেকশন কি কি আছে? HIV আক্রান্ত একটা ব্যক্তির অপরচুনিস্টিক ইনফেকশন কি কি হয়? নিউমোসিস্টিস জিরোভিসি নিউমোনিয়া, কাপোসিস সার্কোমা। ট্রিটমেন্ট কি? হার্ট থেরাপি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। আমরা চলে আসবো পেজ নাম্বার 177। উপরের দিকে দেখেন একটা বক্স আছে, ক্লিনিক্যাল ফিচার অফ প্রাইমারি ইনফেকশন। সিম্পল জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে রোগীটা প্রেজেন্ট করবে এবং এগুলো ভালো হতে চাইবে না।
ল্যাবরেটরিতে কীভাবে ডায়াগনোসিস করব। এই যে উপরে 2 প্যারার একটা আলোচনা আছে, এটা আমরা বই থেকে নিয়েছি। বইয়ের তথ্য অনেক ক্লামজি, এই জন্য আমি নিচে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি। প্রথমে আমরা রোগীটার এলাইজা করব, এলাইজা ফর এইচআইভি। পজিটিভ হইলে আমরা করি ওয়েস্টার্ন ব্লাড টেস্ট। পজিটিভ হইলে আমরা করি ওয়েস্টার্ন ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্ট নিয়ে একটা কনফিউশন আছে। ব্লাড টেস্ট আপনারা মনে রাখবেন 3 ধরনের ব্লাড টেস্ট আছে, সাউদার্ন ব্লাড, নর্দার্ন ব্লাড, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লাড। স্নো, ওতে কিছু নাই, ও মানে 0। মনে রাখবেন ড্রপ, স্নো কি করে ড্রপ হয় না। সাউদার্ন ব্লাড, নর্দার্ন ব্লাড, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লাড। আর মাঝখানে ওটা হচ্ছে 0, এমনি দেওয়া হয়েছে। আর নিচে রাখবেন ড্রপ। সাউদার্ন ব্লাড করা হয় ডিএনএ, নর্দার্ন ব্লাডে করা হয় আরএনএ, আর ওয়েস্টার্ন ব্লাডে করা হয় প্রোটিন। মনে থাকবে স্নো ড্রপ, স্নো ড্রপ, স্নো ড্রপ। এস মানে হচ্ছে সাউদার্ন ব্লাড, এন মানে হচ্ছে নর্দার্ন ব্লাড, আর ওতে কিছু নাই, আর ডাব্লিউ মানে ওয়েস্টার্ন ব্লাড। ড্রপ, ড্রপের ডি মানে ডিএনএ, আর মানে আরএনএ, আর পি মানে প্রোটিন। মনে থাকবে সাউদার্ন ব্লাড, নর্দার্ন ব্লাড, ওয়েস্টার্ন ব্লাড, কোনো দিন আর ভুল হবে না। এই ওয়েস্টার্ন ব্লাড টেস্টটা করা হয়। ওয়েস্টার্ন ব্লাড টেস্টটা যদি পজিটিভ হয় তখন P24 অ্যান্টিজেন করা হয়। এটা পজিটিভ হওয়ার পর CD4 সেলের ভিতরে তাকে খোঁজা হয়, কারণ CD4কে সে যেহেতু কিল করে, CD4 এর ভিতরে সে ঢুকে থাকবে। CD4 এর ভিতরে যদি তাকে পাওয়া যায় তখন রোগীকে জানানো হয়, কনফার্ম করা হয়। বুঝতে পারছেন কি সহজ এবং কত কঠিন রোগীর জন্য। পেজ নাম্বার 178। CD4 এর উপর কাউন্টের উপর ভিত্তি করে আমরা এইচআইভির 3টা ক্লাসিফিকেশন করে থাকি। CD4 500 কম হলে এই অপরচুনিস্টিক ইনফেকশনগুলো হয়। CD4 কাউন্ট যদি 200 কম হয় তাহলে এগুলা, CD4 কাউন্ট যদি 100 কম হয় তাহলে এগুলা। দেখেন বক্সটা আপনারা একটু মিলিয়ে নেবেন। 200 কম হলে আমরা নেমোনিক দিয়েছি আই হোপ, আই মানে আইসোস্পোরা বেলি, এইচ মানে 3টা, হার্পিস সিমপ্লেক্স আলসার, এইচআইভি ওয়াস্টিং, আর এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিমেনশিয়া, ও মানে ইসোফেজিয়াল ক্যানিডিয়াসিস, পি মানে পেরিফেরাল নিউরোপ্যাথি নিউমোসাইটিস জিরোপ্যাথি, আর ই মানে এন্ডেমিক মাইকোসিস। 100 কম যদি হয় তাহলে পিএমসি, প্রাইমারি সিরিয়াস লিম্ফোমা, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, সাইটোমেগালো ভাইরাস, ক্রিপ্টোস্পোরিডিওসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, আর সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা বক্স, পরীক্ষায় অনেকবার আসছে। আসেন, একটা রোগী এইচআইভিতে আক্রান্ত, তার কি কি ক্যান্সার হতে পারে। এইচআইভিতে আক্রান্ত একটা রোগী কি কি ক্যান্সার হতে পারে, কি কি ক্যান্সার হয়। সবচেয়ে কমন হচ্ছে ক্যাপোসিস সার্কোমা, তারপরে কার্সিনোমা সার্ভিক্স, তারপরে নন হজকিন লিম্ফোমা, ইনফিনিটি স্টার। পরীক্ষা এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, গাইনিয়ান অফিসে যারা আছেন। এইচআইভির সাথে সম্পর্কিত ক্যান্সার। আমরা পেজ নাম্বার 179 পিকর্না ভাইরাস। পিকর্না ভাইরাস থেকে 2টো কথা জানবো শুধুমাত্র। প্রথম কথা হচ্ছে তার ইম্পর্টেন্ট প্রপার্টিজের মধ্যে পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8, এটা মোটর হর্নে ডিজিজ করে, মানে অ্যান্টেরিয়র হর্ন সেল ডিজিজ বা মোটর নিউরন ডিজিজ করে। তারপরে চলে আসবে প্রিভেনশন। তার 2 ধরনের ভ্যাকসিন আছে, লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, আর কিল ভ্যাকসিন হচ্ছে আইপিভি, ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন। এখান থেকে আর কিছু পড়ার নেই। আমরা চলে আসবো রোটা ভাইরাস। আমরা জানি রোটা ভাইরাস হচ্ছে রিও ভাইরাস ফ্যামিলির পার্ট। রিও ভাইরাস ফ্যামিলির পার্ট। আমরা জানি পৃথিবীতে আরএনএ ভাইরাস সবাই সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও ভাইরাস। এই রিও ভাইরাসের আরএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, মনে থাকবে। এরপরে আসেন রোটা ভাইরাসের মধ্যে আমরা কি কি জানবো। দেখেন, প্রথম কথাটা হচ্ছে সেগমেন্টেড ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। দ্বিতীয় কথাটা আমরা মনে করব তার ডাবল স্ট্যান্ডার্ড হওয়ায়, আরএনএ হওয়ায় এরা একটা আরেকটার উপর ওভারল্যাপ করে থাকে, দেখতে অনেকটা চাকার মতো মনে হয়, একে বলে রিজেম্বলিং হুইল। তার 6টা সেরোটাইপ আছে। দেখেন তার ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 3 দিন এবং রোগটা থাকে 5 থেকে 7 দিন, টোটাল 7 দিন। তা রোগীর মাকে, আসলে বাচ্চার মাকে কাউন্সেলিং করতে হবে। ইনফ্যান্ট এবং নিউনেটাল পিরিয়ডের ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে রোটা ভাইরাস। চিলড্রেনের ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে রোটা ভাইরাস। ট্রিটমেন্ট মূলত ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করা, মানে ফ্লুইডই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। তবে রোটাশিল্ড ভ্যাকসিন আছে, পাওয়া যায় লাইভ ভ্যাকসিন। রোটাশিল্ড ভ্যাকসিন দিয়ে একে প্রিভেন্ট করা যায়। আমরা আসবো পেজ নাম্বার 180। উপরে দেখেন কি কি ভাইরাস ডায়রিয়া করে। এটা একটা ট্রিপল স্টারওয়ালা প্রশ্ন। কোন কোন ভাইরাস ডায়রিয়া করে, এটা আমরা ট্রিপল স্টারওয়ালা একটা প্রশ্ন। আসলে আমরা হ্যাপাটাইটিস ভাইরাস সম্পর্কে জানি। হ্যাপাটাইটিস ভাইরাসকে আমরা 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে পড়েছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস।
ডিএনএ ভাইরাস হচ্ছে একটা হেপাটাইটিস বি ভাইরাস, আমরা আগে বলে এসেছি আপনাকে ডিএনএ ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি আছে, এই জন্য আমরা ডিএনএ ভাইরাসের সাথে হেপাটাইটিস বিটা পড়ি নাই, পড়তেছি আরএনএ ভাইরাসের সাথে। আমরা চলে আসবো পেজ নাম্বার 182, ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসের প্রপার্টি। ডিএনএ ভাইরাস এটা একটা, তার ডিএনএটা হচ্ছে একটু ইনকমপ্লিট, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস তার হয় এবং হেপাটোসেলুলার ক্যান্সার হয়। তবে 80% মানুষেরই ক্যান্সার হয় না, 20% মানুষের হতে পারে। এই 20%-এর মধ্যেও কিছু পদ্ধতি অ্যাপ্লাই করলে হয়তো প্রিভেন্ট করা যায়। আরও 10-15%, 3 to 5% মানুষের ক্যান্সার হতে পারে, মানে 100 জনে প্রায় 3 থেকে 5 জনের ক্যান্সার হতে পারে, বাকি 95-এরই ক্যান্সার হবে না। ইনকিউবেশন পিরিয়ড 420 উইকস, মানে 1 মাস থেকে 5 মাস। বেশিরভাগ ক্রনিক ক্যারিয়ার অ্যাসিম্পটোমেটিক থাকে, এটা হচ্ছে তার একটা ভালো দিক। হেপাটাইটিস বি ভাইরাসের কি কি প্রোটিন আছে পেজ নাম্বার 182 মাঝখানে দেখেন নিচের দিকে কি কি প্রোটিন আছে দেখেন কিছু সারফেস অ্যান্টিজেন আছে এসবিএস এজি, কিছু আছে কোর প্রোটিন এসবিসি এজি এসবিই এজি, আছে কিছু এক্স প্রোটিন, আছে একটা এনজাইম ডিএনএ পলিমারেজ। কোন প্রোটিনের কি গুরুত্ব আমরা বক্সের মধ্যে দিয়েছি 182 নম্বর পেজ। এসবিএস এজি পজিটিভ নিয়ে আসলে আপনি তিনটা চিন্তা করবেন। রিসেন্ট মানে একিউট, একিউট বা রিসেন্ট ইনফেকশন, ক্রনিক ক্যারিয়ার কিনা, রোগীটা অ্যাক্টিভ ডিজিজে ভুগতেছে কিনা। একিউট ইনফেকশন হলে আপনি কোনটা পজিটিভ পাবেন, ব্র্যাকেট দিয়ে আপনার সেটা লেখা আছে দেখেন এনটিএসবিসি আইজিএম। ক্রনিক ক্যারিয়ার হলে এনটিএসবিসি আইজিজি পজিটিভ পাবেন, আর অ্যাক্টিভ হলে এইচবিইএজি পাবেন। ওখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এইচবিসিএজি না এইচবিইএজি হবে, প্রিন্টিং মিস্টেক। এইচবিইএজি পাবেন, হেপাটাইটিস বি ভাইরাস পাইতে পারেন, ডিএনএ পাইতে পারেন। একটা রোগী আসলো এনটিএসবিএস পজিটিভ নিয়ে, ডিডি দুইটা, পাস্ট ইনফেকশন একটা ভ্যাকসিনেশন, তো দুটোর মধ্যে পার্থক্য করতে হবে না। এনটিএসবিএস নিয়ে আসছে পজিটিভ, আপনি দুটোর মধ্যে পার্থক্য করবেন কিভাবে? পাস্ট ইনফেকশনে আপনি এনটিএসবিসি আইজিজি পাবেন, আর ভ্যাকসিনেশনে কোনো অ্যান্টিবডি পাবেন না। বুঝতে পারছেন? তাহলে দেখেন একটা রোগীর এসবিসিএজি পজিটিভ কখনো থাকবে না, কারণ এটা ব্লাডে পাওয়া যায় না, এটা লিভার বায়োপসিতে পাওয়া যায়। এনটিএসবিসি আমরা খুঁজবো এই জন্য, যেহেতু লিভারের মধ্যে তাকে দেখে অ্যান্টিবডি তৈরি হয়। এসবিসিএজি লিভারে থাকে, তাকে দেখে অ্যান্টিবডি তৈরি হয়, তার নাম এনটিএসবিসি। এনটিএসবিসি পজিটিভ হয় কিসে? রিসেন্ট ডিজিজ হলে, মানে আইজিএম পজিটিভ হয় রিসেন্ট বা একিউট ইনফেকশনে, উইন্ডো পিরিয়ডে থাকে। ভ্যাকসিন দিলে কোনো অ্যান্টিবডি তৈরি হয়, এনটিএসবিসি তৈরি হবে না। ক্রনিক বা আর্লি ইনফেকশনে আইজিজি পজিটিভ হতে পারে, এই জন্য উইন্ডো পিরিয়ড এনটিএসবিসি পাওয়া যায়। এখন আসি আমরা আরেকটা চমকপ্রদ কথা, এইচবিইএজি মানে হাইলি ট্রান্সমিসিবল, এনটিএসবি মানে লো ট্রান্সমিসিবল। এই হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ মার্কার অফ ভাইরাল রেপ্লিকেশন। হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ যদি পাওয়া যায়, রেপ্লিকেশন জানার আর কিছু আছে? আমরা পেজ নাম্বার 183-তে একটু আসি, দেখেন আমরা একটা দিয়েছি আপনাকে, একটা ফ্লো চার্ট দিয়েছি। সেই ফ্লো চার্টের ব্যাখ্যাটা 1, 2, 3, 4, 5 5টা পয়েন্টে লিখেছি। একটা রোগীর শরীরে এসবিএসএজি ঢুকলো, ঢুকার পরে সে কয়দিন থাকবে? ইনকিউবেশন পিরিয়ডের সমান সংখ্যক দিন থাকবে। এসবিএসএজি 1 মাস থেকে 5 মাস পর্যন্ত থাকবে। 1 মাস থেকে 5 মাস পর্যন্ত থাকলে 5 মাস বয়সে সে চলে গেল, মানে জানুয়ারির 1 তারিখে ঢুকছে, মে মাসের 1 তারিখে বডি থেকে এসবিএসএজি চলে যাবে। তাহলে মে মাসের পুরো 30 দিন বডিতে কোনো এসবিএসএজি থাকলো না। এই 30 দিন সময় নিয়ে বডি নিজে অ্যান্টিবডি তৈরি করবে। তো 30 দিন শরীরে কোনো অ্যান্টিবডিও নাই, বডি তৈরি করতেছে, এখন তো পাবো না আমরা। বডি যে অ্যান্টিবডি তৈরি করতেছে, আবার বডিতে কোনো অ্যান্টিজেন নাই, এই যে 1 মাস সময়টা সেখানে কিচ্ছু নাই, তাকে কি বলে? উইন্ডো পিরিয়ড। দেখেন এখানে 5 থেকে 6 এর মাঝখানে আছে উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডের পর, মানে 6ষ্ঠ মাস থেকে তৈরি হবে, জুন মাস থেকে তৈরি হবে, জুন মাসের 1 তারিখ থেকে তৈরি হবে এনটিএসবিএস, আর মে মাসের 1 তারিখের আগে এসবিএসএজি চলে গেছে। এই যে মে মাস যে পুরোটা গ্যাপ গেল, এটাকে বলে উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডে এনটিএসবিসি থাকে, উইন্ডো পিরিয়ডে কোর অ্যান্টিবডি থাকে, এনটিএসবিসি থাকে, এই জন্য উইন্ডো পিরিয়ডে কোর অ্যান্টিবডি পজিটিভ হয়। উইন্ডো পিরিয়ডে আপনি এসবিএসএজিও পাবেন না, এনটিএসবিএসও পাবেন না, একে বলে উইন্ডো পিরিয়ড। এখানে এনটিএসবিসি থাকে, আইজিএমও থাকতে পারে, আইজিজিও থাকতে পারে। বুঝতে পারছেন? এই 5টা পয়েন্ট আরেকবার আপনি দেখে নিতে পারেন। আমরা এই যে আলোচনা করলাম হেপাটাইটিস বি সম্পর্কে, এর আলোকে আমরা কয়েকটা কুইজ তৈরি করেছি। কুইজ 1, একটা রোগীর এসবিএসএজি পজিটিভ, অ্যান্টিবডি পজিটিভ, এনটিএসবি পজিটিভ, ডায়াগনোসিস কি? নো অ্যাক্টিভ ডিজিজ। একটা রোগীর এসবিএসএজি পজিটিভ, এইচবিইএজি পজিটিভ, হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএও পাইছি, হাইলি ইনফেকশাস স্টেট, হাইলি ইনফেকশাস ডিজিজ। একটা রোগীর এসবিএসএজি পজিটিভ, আইজিএম পজিটিভ, অ্যাকিউট ইনফেকশন।
একটা রোগীর HbS/Ag পজিটিভ, এখন IgM পজিটিভ হয় নাই, তাহলে একিউটের আরেকটু আগে, একে বলে প্রি একিউট বা আর্লি একিউট। একজন রোগীর শুধুমাত্র NTSBC IgG পজিটিভ, এখনও বাকিগুলা পজিটিভ, মানে HbS/Ag চলে গেছে বডি থেকে, IgG পজিটিভ হচ্ছে, NTSBC পজিটিভ, এটা উইন্ডো পিরিয়ড, এটার নাম কি? উইন্ডো পিরিয়ড। পরের কুইজ, একটা রোগীর NTSBS পজিটিভ, তাহলে ডিডি ছিল দুইটা, ভ্যাকসিনেশন, পাস্ট ইনফেকশন। পাস্ট ইনফেকশন হতে গেলে IgG পজিটিভ হইতে হবে, যেহেতু IgG নেগেটিভ তাই নাম হবে ভ্যাকসিনেশন। NTSBS পজিটিভ মানে শুধু ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনও হয়, পাস্ট ইনফেকশনও হয়। যদি IgG পজিটিভ হইতো তাহলে আমরা বলতাম পাস্ট ইনফেকশন। বুঝতে পারছেন? IgG পজিটিভ থাকলে NTSBS পজিটিভ সাথে IgG পজিটিভ, তাহলে বলতাম পাস্ট ইনফেকশন। যেহেতু শুধু NTSBS পজিটিভ পাইছে কিন্তু IgG পজিটিভ পাই নাই, তাই সেটা ভ্যাকসিনেশন। যদি ক্লামজি মনে হয় আরেকবার আপনি শুনবেন, পিছনে ফিরে পিছনে গিয়ে আরেকবার একটু শুনে নেবেন, তাহলে আপনার শুনবেন, বারবার শুনবেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটা রোগীর HbS/Ag পজিটিভ, IgG পজিটিভ, ডায়াগনোসিস ক্রনিক ইনফেকশন। একটা রোগীর সব নেগেটিভ, ডায়াগনোসিস নো ইনফেকশন। খুব চমকপ্রদ তথ্য হচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে আমরা কী কী টেস্ট করব। আমরা প্র্যাকটিক্যালি করতাম, যারা সন্ধানী করতাম বা ব্লাড ক্লাবের সাথে জড়িত ছিলাম, প্র্যাকটিক্যালি HbS/Agটাই শুধু করা হয়, কিন্তু প্রকৃত অর্থে NTSBC, NTSBS এগুলোও করা উচিত। একিউট ইনফেকশন করে কে? হেপাটাইটিস A ভাইরাস, হেপাটাইটিস B ভাইরাস, হেপাটাইটিস E ভাইরাস। ক্রনিক করে B এবং C, দেখেন বিটা দুটার মধ্যেই আছে। ভ্যাকসিন প্রিভেন্টেবল হেপাটাইটিস ভাইরাস কে কে? হেপাটাইটিস A, হেপাটাইটিস B, হেপাটাইটিস D। একটা প্রশ্ন আসে, আপনাদেরকে প্রায়ই ফেস করতে হয়, 185 নম্বর পেজের নিচে দেখেন, একটা রোগী সবগুলো ডোজ দিছে, আপনার কাছে আসলো, এসে সে বলবে যে আমি কি ঝুঁকিমুক্ত, তখন আপনি কী করবেন? তখন তাকে জিজ্ঞেস করবেন সর্বশেষ ডোজ দেবার 6 সপ্তাহ পার হয়েছে কিনা। সর্বশেষ ডোজ দেবার 6 সপ্তাহ যদি পার হয়ে থাকে তাহলে আপনি তাকে NTSBS করাবেন। NTSBS যদি 100-র বেশি হয় তাহলে সে ঝুঁকিমুক্ত, আর 100-র কম কিন্তু 10-এর বেশি তাহলে তার একটু ঝুঁকি আছে, তখন থার্ড ডোজটা আবার দিতে হবে, আবার 6 সপ্তাহ পর তাকে টেস্ট করাতে হবে। থার্ড ডোজটা দেওয়ার 6 সপ্তাহ পর আবার টেস্ট করে যদি 100-র মধ্যে পান আবারও থার্ড ডোজটা দিতে হবে, অথবা ওয়েট করতে পারেন আরও 6 সপ্তাহ টু রাইজ দ্য টাইটার। যদি দেখেন 10-এর কম, কোনো সময় করলেন আপনি দেখেন 10-এর কম, তাহলে আবার তাকে রিভ্যাকসিনেশন করতে হবে, নতুন করে আবার শুরু করতে হবে, তাহলে প্রথমে যে ভ্যাকসিনটা দিয়েছিল সেটা হয়তো সঠিক ছিল না। আমরা আসি পেজ নাম্বার 180, হেপাটাইটিস A ভাইরাস। হেপাটাইটিস A ভাইরাস একিউট ইনফেকশন করে। হেপাটাইটিস A ভাইরাস ফিকোরাল রুটে যায়, সেক্সুয়াল রুটে যেতে পারে, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে সে যেতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 4 সপ্তাহ। মূলত বাচ্চাদেরকে একিউট ইনফেকশন করে হেপাটাইটিস A ভাইরাস। হেপাটাইটিস A ভাইরাস এমনি ভালো হয়ে যায়, 7-8 দিন লাগে, এবং এটা রুগী বাচ্চারা জন্ডিস নিয়ে আসবে, আপনি কি ইনভেস্টিগেশন দিবেন? NTHAV। ইনভেস্টিগেশন নাম কি? 8 নম্বর পয়েন্টে দেখেন লেখা আছে NTHAV। আসেন আমরা যাবো হেপাটাইটিস বি, তো পড়ে ফেলছি হেপাটাইটিস সি, পেজ নাম্বার 181, হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসের মধ্যে প্রথমে দেখেন সে ফ্লাভি ভাইরাস ফ্যামিলির অংশ, তার 6টা সেরোটাইপ আছে, 6 সেরোটাইপস। সে ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে যায়, কন্টামিনেটেড সিরিজের মাধ্যমে যায়। হেপাটোসেলুলার ক্যান্সার করার চান্স তার খুব বেশি, হেপাটোসেলুলার ক্যান্সার করে, সে খুব খারাপ একটা ভাইরাস, তার ক্রনিক ক্যারিয়ার খুব খারাপ, হেপাটোসেলুলার ক্যান্সার করে 80% কেসে। এরপরে দেখেন তার রিস্ক ফ্যাক্টর একটা স্টার দেন, নিডল স্টিক ইঞ্জুরি, ভার্টিক্যাল ট্রান্সমিশন, এগুলো একটা স্টার দেন। আপনি আসেন ইন্টারপ্রিটেশন, RNA পজিটিভ পাইছেন, আবার হেপাটাইটিস সি ভাইরাসে পজিটিভ, এটা খারাপ, ক্যান্সার করবে। যদি RNAটা নেগেটিভ হয়ে যায় তাহলে রোগীটা ভালো, 20% কেসে এটা হয়, 80% কেসে এটা হয় না। হেপাটাইটিস সি ভাইরাসের সাথে সি মানে ক্রায়োগ্লোবুলিনেমিয়া, ক্রায়োগ্লোবুলিনেমিয়ার সাথে তার একটা সম্পর্ক আছে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে ক্রায়োগ্লোবুলিনেমিয়া কাকে বলে? আমরা জানি ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিনের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয় তখন বডিতে একটা ক্রাইং কন্ডিশন তৈরি হয়, ইমিউনোগ্লোবুলিন তো আমাদেরকে সেভ করে। এই সেভ যদি সে করতে না পারে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, তখন আমাদের বডিকে সেভ করতে পারে না, সিম্পল ইনফেকশনে আমরা অসুস্থ হয়ে পড়ি, একে বলে ক্রায়োগ্লোবুলিনেমিয়া। হেপাটাইটিস সি ভাইরাসের সাথে তার একটা সম্পর্ক আছে। নিচের দিকে দেখেন প্রগনোসিস, 80% রোগী ক্যান্সার হয়, 20% রোগী ভালো হয়। কেন হেপাটাইটিস সি ভাইরাস খারাপ? আমরা 4টা পয়েন্টে ব্যাখ্যা করেছি। তার কোনো ভ্যাকসিন নাই, 80% রোগী ক্যান্সার ডেভেলপ করে যায়, তারপরে স্পন্টেনিয়াস ক্লিয়ারেন্স নাই, এই কথাগুলো হচ্ছে তার জন্য নেগেটিভ কথা, খারাপ কথা, এবং এটা তাকে খারাপ বানিয়েছে। আসেন হেপাটাইটিস ডি ভাইরাস, পেজ নাম্বার 182, একে বলে ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাস,
সে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে না, হেপাটাইটিস বি ভাইরাসের সাথে সে রেপ্লিকেট করে। এটা হেপাটাইটিস বি ভাইরাসের সাথে রেপ্লিকেট করে। হেপাটাইটিস বি কে থামাইতে পারলে তাকেও থামানো যায় ভ্যাকসিন দিয়ে। আমরা বলেছি ভ্যাকসিন প্রিভেন্টেবল হেপাটাইটিস ভাইরাস কে কে? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ডি। আসলে হেপাটাইটিস ই ভাইরাস, এ আর ই একই জিনিস। এ করে বাচ্চাদের, ই করে অ্যাডাল্টদের। আরেকটা পার্থক্য হচ্ছে এর ভ্যাকসিন আছে, ই এর কোনো ভ্যাকসিন নেই। ওয়াটারবর্ন ডিজিজ ফিকোরাল রুটে যায় মূলত, এটা অ্যাডাল্টদের জন্ডিস করে। অ্যাডাল্টদের এমনি এমনি ভালো হয়ে যায়, একটু কষ্ট দেয় আর কি। 7 থেকে 10 দিন তাকে অ্যাবসলিউট বেড রেস্টে থাকতে হয়। এবং এটা রুগী আসলে ডায়াগনোসিস করবেন কেমনে? NTHEV দ্বারা ডায়াগনোসিস করবেন। NTHEV করাবেন। IgM পজিটিভলি অ্যাকিউট, IgG পজিটিভলি ক্রনিক। আসেন আমরা যাব, হেপাটাইটিস জি আমাদের প্রয়োজন নাই। আমরা যাব পেজ নাম্বার 186 ডেঙ্গু ভাইরাস সম্পর্কে জানতে। ভ্যাকসিন থেকে আমরা আগেই বলেছি, ভ্যাকসিনের যে কথাটা পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস আমরা বলে এসেছি আপনাকে গত ব্যাকটেরিওলজি ক্লাসে। পেজ নম্বর 21 পাবেন আপনি, আপনার আলাদা করে খুঁজতে হবে না কোথাও। পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস খুব ইম্পর্টেন্ট। হেপাটাইটিস এ, বি, সি, ব্যারিসেলা জোস্টার, HIV এবং র্যাবিস। চলে আসেন পেজ নাম্বার 186 ডেঙ্গু। ডেঙ্গু সম্পর্কে। ডেঙ্গুর দেখেন এডিস ইজিপ্টিসি তার মশার নাম। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে 5টা ফেজ। প্রোড্রোম 2 দিনের ম্যালেজ হবে, হেডেক হবে, অ্যাকিউট ফিভার, ব্রেকবোন ফিভার হবে। রুগীর এত বেশি শরীর ব্যথা হবে, সে ভাববে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়া রয়েছে নিঝুম নিরালায়। ফিভার কন্টিনিউয়াস আর স্যাডেল ব্যাক প্যাটার্ন। আসেন র্যাশ। 3 ধরনের র্যাশ হতে পারে, ম্যাকুলার, ম্যাকুলোপেপুলার, স্কারলেট, মরবিলিফর্ম র্যাশ। যে কোনো ভাইরাল ইনফেকশনের র্যাশ হওয়া মানে তার কনভ্যালিসেন্স পিরিয়ডটা চলে আসা, মানে রিকভারি ফেজ চলে আসা, খুব ইজি। কমপ্লিকেশন হতে পারে কিছু, একে বলে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, মাইনর ব্লিডিং, হেপাটাইটিস হতে পারে, সেরেব্রাল হিমোরেজ হতে পারে, মায়োকার্ডিটিস হতে পারে, মায়োকার্ডিটিসটা লিখে নিন। ইডেমা হতে পারে বা সেরেব্রাল ইডেমা, আমরা বলি এনকেফালোপ্যাথি, র্যাবডোমায়োলাইসিস হতে পারে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, 2টা প্যারার একটা আলোচনা খুব ইম্পর্টেন্ট। ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম। পেজ নাম্বার 186 দেখেন 2 প্যারার আলোচনা, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। প্রথম প্যারাটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার। এখানে প্ল্যাটিলেট কাউন্ট কমে যাবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলে। ব্লিডিং স্পট থাকবে পেশেন্টের, পারপিরিক স্পট থাকতে পারে, নাও থাকতে পারে। টর্নিকয়েড টেস্ট পজিটিভ হবে। দ্বিতীয় প্যারে লেখা আছে ডেঙ্গু শক সিনড্রোমটা কেন হয়। ডেঙ্গু আক্রমণ করলে, আমাদের শরীরে ডেঙ্গু যদি আক্রমণ করে, হিউজ অ্যামাউন্ট অফ সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইনগুলো আমাদের ক্যাপিলারি যে আছে, ক্যাপিলারিকে ছিদ্র করে। ক্যাপিলারিকে ছিদ্র করলে ক্যাপিলারির মধ্যে অনেকগুলো ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্র দিয়ে ফ্লুইডটা বেরিয়ে আসে, ফলে ব্লাড প্রেশার কমে যায়, ডেঙ্গু শক ডেভেলপ করে। তো ডেঙ্গু শকের মূল কজ কি? ক্যাপিলারি লিকেজ। ক্যাপিলারি লিকেজটা কেন হয়? প্লাজমা সাইটোকাইন স্টর্ম দিয়ে। সাইটোকাইন স্টর্ম ক্যাপিলারিকে লিক করে, ওই লিক দিয়ে ফ্লুইড বেরিয়ে আসে, ব্লাড প্রেশার কমে যায়। এই জন্য রোগীর মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড থেরাপি। ডায়াগনোসিস করবো কেমনে? ডায়াগনোসিস করে প্রথম 3 দিনের মধ্যে আসলে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, 7 দিনের মধ্যে আসলে IgM, 7 দিন পরে আসলে IgG, যে কোনো সময় আসলে আমরা RT-PCR করতে পারি। RT-PCR, ডেঙ্গু একটা DNA RNA ভাইরাস, এই জন্য আমরা RT-PCR করবো। আর DNA ভাইরাস হলে শুধু PCR করবো। বুঝতে পারছেন? এরপরে দেখেন আমরা ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড, ফ্লুইড এবং ফ্লুইড। যেহেতু বডিতে ছিদ্র হয়েছে অনেকগুলা ব্লাড ভেসেলের মধ্যে, এমনভাবে ফ্লুইড দিতে হবে যেন ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাওয়ার পরে কিছু পানি ব্লাডে থাকে। এই জন্য আমরা রেগুলার বিপি মনিটরিং করবো। বিপি ফল করলে ফ্লুইড বাড়াইতে হবে, বিপি স্টেবল থাকলে ফ্লুইড স্টেবল করে দিতে হবে। আমরা কন্ট্রোল ওয়েতে ফ্লুইড দিব। বেশি ফ্লুইড দিলে আবার ইডেমা ডেভেলপ করবে, ওই সময় তখন আমরা কলয়েড দিব, অ্যালবুটিন দিতে পারি, প্লাজমা সেল দিতে পারি। ভলিউম এক্সপ্যান্ড করবে কিন্তু অ্যামাউন্ট কম নিবে। ব্লাড দিতে হবে। ব্লাড কখন দিব? 2 ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে প্লাটিলেট, একটা আরসিসি মানে রেড সেল কনসেন্ট্রেট। আমরা দেখবো হেমাটোক্রিট, আমরা দেখবো প্লাটিলেট। যদি হেমাটোক্রিট বেশি হয়, হেমাটোক্রিট মানে আরবিসি শুকিয়ে যাওয়া বা শুকনা আরবিসি কে বলা হয় হেমাটোক্রিট। হেমাটোক্রিট বাড়তেছে মানে বডিতে ফ্লুইড কম, আরবিসি শুকিয়ে যাচ্ছে, তাই ফ্লুইড দিতে হবে। হেমাটোক্রিট কমা মানে কি? বডিতে আরবিসি ভেঙে যাচ্ছে, তাই আরসিসি দিতে হবে। যেটা কমছে আমরা সেটা দিব। ফ্লুইড কমলে হেমাটোক্রিট বাড়বে, শুকায় যাবে, তাই ফ্লুইড দিব। তাহলে আমরা হেমাটোক্রিট দেখে আমরা আরবিসি দিতে পারি, হেমাটোক্রিট দেখে আমরা ফ্লুইড দিতে পারি। যদি হেমাটোক্রিট লেভেলটা বাড়ে, বুঝতে হবে আরবিসি শুকিয়ে যাচ্ছে, যেটা আমরা আরবিসি দিব, অর্থাৎ রেড সেল কনসেন্ট্রেট দিব। আর যদি দেখি হেমাটোক্রিটটা কমে গেছে, মানে আরবিসি ভেঙে যাচ্ছে, তখন আরবিসি দিতে হবে। আরবিসি
যে দেই কি ফর্মে দেই, রেড সেল কনসেন্ট্রেট, এটারই অপর নাম হচ্ছে পিসিবি বা প্যাক্ট সেল ভলিউম। আর প্লাটিলেট কখন দিব, যদি প্লাটিলেট কাউন্ট 5000-এর কম হয়, অথবা প্লাটিলেট কাউন্ট যাই হোক, যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে আমরা প্লাটিলেট দিব। এই প্লাটিলেট দেওয়ার ক্ষেত্রে অ্যাফেরিটিক প্লাটিলেট দিলে সবচেয়ে ভালো, না পাওয়া গেলে অ্যাটলিস্ট প্লাটিলেট কনসেন্ট্রেট যেন আমরা দিই। অ্যাফেরিটিক প্লাটিলেট একটা দিলে 50,000 কাউন্ট বাড়ে, আর কনসেন্ট্রেট দিলে 5000 কাউন্ট বাড়ে। তো অ্যাফেরিটিক দেওয়াটাই ভালো সবচেয়ে রুগীর জন্য। না পাওয়া গেলে যেটা কাছে পাবো ওটাই দিব আমরা। অ্যাফেরিটিক প্লাটিলেট নাই, কনসেন্ট্রেটও নাই, তাহলে আমরা অ্যাটলিস্ট ব্লাডটা দিই। ফ্লুইড ভলিউম বাড়লে পেশেন্টকে লেসিক্স মেরে ফ্লুইড কমাই দিব। এই হলো কথাবার্তা। আমরা আসি ডেঙ্গুর কি কি 3টা ক্লাসিফিকেশন আছে WHO কেস ডেফিনিশন। একটা হচ্ছে প্রবেবল ডেঙ্গু, একটা হচ্ছে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, একটা হচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইনটা পড়তে হবে আপনাকে। এই ওয়ার্নিং সাইনের ডেঙ্গুগুলাই 3টা স্টার, আর বাকি আর কিছু লাগবে না। গাইনিয়া নবস বেছে এই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিমটমটা আপনার জন্য প্রয়োজন। আসেন ইবোলা ভাইরাসের প্রথম প্যারাটা, এটা খুব খারাপ একটা ভাইরাল হেমোরেজিক ফিভার করে এবং মর্টালিটি প্রায় 100%। প্রথম প্যারাটা পড়লেই হবে, শরীর একদম মানে লাল হয়ে যায়। আফ্রিকাতে এই ডিজিজটা খুব বেশি অ্যাটাক করে থাকে, ইবোলা ভাইরাস। পেজ নম্বর 188-তে আসেন, জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস। জাপানিজ এনকেফালাইটিস ভাইরাসের প্রথম প্যারাটা পড়বেন, এটা কিল ভ্যাকসিন তার অ্যাভেলেবল, প্রথম প্যারাটাই যথেষ্ট। চলে আসেন চিকুনগুনিয়া, পেজ নম্বর 188। চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া থেকে আমরা কতটুকু পড়ব? চিকুনগুনিয়া থেকে আমরা পড়ব 5টা মাত্র বাক্য। প্রথম কথা হচ্ছে সে টোগা ভাইরাস ফ্যামিলির অংশ, এটা আমরা আগেই পড়ে আসছি। সে রুবেলার ভাই। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 12 দিন। মশার নামটা পড়বো আমরা এডিস ইজিপ্টি এবং এডিস এলবোপিক্টাস। ক্লিনিক্যাল ফিচারটা আমরা পড়বো ফিভার, আর্থ্রালজি এবং র্যাশ। এরপরে আমরা তাকে কিভাবে ট্রিটমেন্ট করি, মূলত সিমটোমেটিক ট্রিটমেন্ট, কারণ ডায়াগনস্টিক টুল তেমন একটা নাই। এন্টি চিকুনগুনিয়া আইজিজিএম করা যায়, আর মূলত সিমটোমেটিক ট্রিটমেন্ট। ঠিক আছে, এরপরে আসেন পেজ নাম্বার 189। 89 নম্বর পেজে নরো ভাইরাসের প্রথম লাইনটা দেখেন, ডায়রিয়া করে সে। ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টারাইটিসের মোস্ট কমন কজ। নরো ভাইরাসের প্রথম লাইনটা ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রথম কজ। প্রথম লাইনটা শুধু পড়বেন, নরো ভাইরাস ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টারাইটিসের 1 নম্বর কজ হচ্ছে নরো ভাইরাস, ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টারাইটিস। পেজ নাম্বার 191-তে একটা বক্স দেওয়া আছে, দেখেন ভাইরাস দ্যাট কমনলি কজ পেরিনেটাল ট্রান্সমিশন। এটা আমরা আপনাকে ব্যাকটেরিওলজি ক্লাসের মধ্যে পেজ নাম্বার 19-এ গুছাই দিয়ে আসছিলাম। ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে 3টা ভাইরাস যায়, সাইটোমেগালো ভাইরাস, HTCLV, HIV, আর একটা ব্যাকটেরিয়া যায় তার নাম স্টাফিলোকোকাস অরিয়াস। ট্রান্সপ্লাজেন্টালি যায় টর্চ ইনফেকশন আর এদের টাইম অফ বার্থ বাকি সবাই। সহজ, কত সহজে হয়ে গেল বলা, কাঁপলো না একটুও গলা। পেজ নম্বর 189-তে আসেন, কোভিড-19 সম্পর্কে জানবো। কোভিড-19 এর আসল নাম কি? SARS-CoV-2। সেটা নন সেগমেন্টেড এনভেলপ ভাইরাস। রুট অফ এন্ট্রি কি? রেসপিরেটরি রুট। ক্লিনিক্যাল ফিচার মুখস্থ করানোর কিছু নেই, আপনারা অলরেডি অনেক মুখস্থ। অ্যানোরেক্সিয়া হবে, এনোসমিয়া হবে, থ্রোট পেইন হবে, ড্রাই কাপ হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, ফিভার, নিউমোনিয়া, এআরডিএস। সে এটিপিক্যাল নিউমোনিয়া করে। আমরা এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে আমরা ব্রুসেলার আগে পড়ে আসছিলাম, মনে আছে কিনা? এবং আমরা আলাদা একটা 84 নম্বর পেজে একটা মানে আলোচনা দিয়েছি আপনাদেরকে। মোড অফ ডেথ ইনভেস্টিগেশন, আরটিপিসিআর 60% কেসে পজিটিভ হবে, আর 40% কেসে পজিটিভ হবে না, নেগেটিভ হবে। এটাকে কি বলে? ফলস নেগেটিভ। মানে তার শরীরে ভাইরাসটা আছে কিন্তু সে শো করতে পারছে না, এটাকে বলে ফলস নেগেটিভ। HRCT চেস্ট করে 95% কেসে পজিটিভ হয়। মোড অফ ডেথ এআরডিএস, পালমোনারি এম্বোলিজম, এমআই, স্ট্রোক। ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ কেয়ার। রেমডেসিভির কম রোল আছে, রেমডেসিভির রোল আছে, মোলনুপিরাভিরের রোল আছে এখানে। রেমডেসিভির, মোলনুপিরাভির, স্টেরয়েড, এদের রোল আছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কেন? টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তারপরে টসিলিজুমের কোনো রোল নাই, পরীক্ষায় আসতে পারে। টসিলিজুম কি ভূমিকা পালন করে? সে ইন্টারলুকিন 6-কে ইনহিবিট করে, মানে সাইটোকাইন স্টর্মকে সে ইনহিবিট করে। মর্টালিটি 2 to 3% কেসে, ডিপেন্ডস অন কোমরবিডিটি এবং এজ। আমাদের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পেজ নাম্বার 189-তে আপনি একটু নোট করবেন কোভিড-19 এর ভ্যাকসিনগুলো। আরএনএ ভ্যাকসিন ফাইজার এবং মডার্না। ভাইরাল ভেক্টর ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক 5 জনসন। ইনএক্টিভেট ভাইরাস ভ্যাকসিন হচ্ছে করোনা ভ্যাকসিন, সিনোফার্ম কোভ্যাক্সিন। প্রোটিন বেসড ভ্যাকসিন হচ্ছে নোভাভ্যাক্স। এখন আপনার মনে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে, ভাইয়া কোনটা সবচেয়ে ভালো ভ্যাকসিন? ভাই একটু বলে দেন না কোনটা সবচেয়ে ভালো ভ্যাকসিন। সুবীর নন্দীর সে গানের মতো আমিও খুঁজেছি, আমি হাজার মনের মাঝে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি, আমি পৃথিবীতে যে ভ্যাকসিনটা আপনার হাতের কাছে অ্যাভেলেবল সেটাই বেস্ট ভ্যাকসিন।
দ্য ভ্যাকসিন ইন ইউর হ্যান্ড ইজ দ্য বেস্ট ভ্যাকসিন। এটা নিয়ে ন্যাশনাল টেকনিক্যাল কমিটি অনেক গবেষণা করেছে, চিন্তা করেছে, দেখেছে যেটা আপনার বাড়ির কাছাকাছি ভ্যাকসিন সেটাই বেস্ট ভ্যাকসিন। এর চেয়ে বেশি ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না, এর বেশি জানা যায় না ও আমার প্রাণ পাখি ময়না। শফিক তুহিনের সেই গান দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের এই মাইক্রো 2 ক্লাস। মাইক্রো 2 ক্লাসে আমরা পড়েছি মাইকোলজি, আমরা পড়েছি প্যারাসাইটোলজি, আমরা পড়েছি ভাইরোলজি। প্রতিটা চ্যাপ্টারের শুরুতে আমরা তার সাজেশন দিয়েছি, কিছু প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি, এবং আপনি প্রতিটা চ্যাপ্টারের শেষে আপনার সবার আগে শেষ করবেন এফসিপিএস পার্ট 1 এর প্রশ্ন। আপনি অবজগানিতে পরীক্ষা দিলে কী হবে, আপনি পার্ট 1 এর মেডিসিন, সার্জারি এবং অন্যান্য ব্রাঞ্চের প্রশ্নগুলো সলভ করবেন, কারণ প্রশ্নের সোর্সটা আপনার লেন্স বই থেকেই হয়। ওই লেন্স বই থেকে অন্য প্রশ্নগুলো করে আপনি প্রশ্নগুলো সলভ করলে আপনি আইডিয়া পাবেন এবং হুবহু প্রশ্ন কমন পাবেন। পরীক্ষার হলে আপনার সাথে পেপার 3-তে যে চুপি সারে লুকোচুরিভাবে মনের গহীনে ভেতর থেকে একটা রেসপন্স আসবে, সেই নাম আমি, আপনি, আমরা। আপনি পেপার 3-তে পাস করবেন এবং পেপার 3 বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এফসিপিএস পার্ট 1 পাস আলহামদুলিল্লাহ স্ট্যাটাসটা জেনেসিসের পেজে আপনি দিবেন। আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ইনক্লুশন বডি পড়ার প্রয়োজন নাই, এফসিপিএস পার্ট 1-এ আসে না, এমএস পরীক্ষায় আসে। এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের একজন গর্বিত ফেলো হিসেবে আত্মপ্রকাশ করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।